গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস সেশন। আজকের এই সেশনটা হচ্ছে আপনাদের একটা ডেমো ক্লাসের উপরে। এই ডেমো ক্লাসটা হচ্ছে আপনাদের প্রি আইএলটিএস নামে একটা কোর্সের। প্রি আইএলটিএস কোর্সটার ব্যাপারে আজকে আমরা একটু আলোচনা করব। এই কোর্সটা কেন আজকে ঠিক ওরিয়েন্টেশন ক্লাস নয়, সো তার মানে হচ্ছে আমি আজকে খুব ডিটেলে আসলে যাব না, বাট আমি আপনাদেরকে বেসিক আইডিয়াটা আজকে দেওয়ার চেষ্টা করবো যে প্রি আইএলটিএস আমাদের এই কোর্সটা কি। তো আপনাদের চ্যাট বক্সটা ওপেন আছে আশা করি, হ্যাঁ চ্যাট বক্সটা ওপেন আছে। সো আমি নেটওয়ার্কটা চেক করছিলাম, ইউকে থেকে আমি জয়েন করেছি, আমার নেটওয়ার্কটা আজকে একটু ফ্লাকচুয়েট করছে। তো আমার কনভারসেশনের মাঝখানে আমাদের যদি নেটে ফ্লাকচুয়েট করে আপনারা আমাকে কাইন্ডলি একটু জানাবেন, টেক্সট করে জানালেই হবে। সো ওয়্যার উই, এবং কি জন্য আজকে আমরা জয়েন করেছি? আমরা আজকে জয়েন করেছি আমাদের প্রি আইএলটিএস একটা কোর্স আছে, এই প্রি আইএলটিএস কোর্সটার ব্যাপারে জানার জন্য। প্রথমত প্রি আইএলটিএস এই কোর্সটা কাদের জন্য? এই কোর্সটা হচ্ছে যারা আইএলটিএস এ ভালো স্কোর করতে চাচ্ছেন। আমি কিছুক্ষণের মধ্যে এটার উপরে আলোচনা করব যে আইএলটিএস এ ভালো করার সাথে এ শুধু আইএলটিএস কোর্স করার পাশাপাশি এই কোর্সটা আসলে কেন আপনাদের হেল্পফুল হতে পারে। যারা আইএলটিএস ছাড়াও মাস্টার্স পিএইচডি প্রোগ্রামের জন্য থিসিস পেপার লিখতে হচ্ছে, রাইটিং আপনাদের করতে হচ্ছে বা প্রেজেন্টেশন দিতে হচ্ছে, একাডেমিক কাজকর্ম আপনাদের করতে হচ্ছে, আপনারাও প্রি আইএলটিএস এই কোর্সটা থেকে বেনিফিটেড হবেন। আপনাদের আইএলটিএস করার হয়তো প্ল্যান নাই, কিন্তু আপনারা হায়ার এডুকেশনের জন্য আপনাদের থিসিস পেপার প্রপারলি লিখতে হচ্ছে, আপনারা হচ্ছে নীলক্ষেত থেকে বানাতে চাচ্ছেন না, নিজেরা এই জিনিসটা করতে চাচ্ছেন। সো আপনাদের জন্য এই কোর্সটা কাজে লাগবে। প্লাস প্রফেশনাল লাইফে যারা প্রমোশন পেতে যাচ্ছেন, আরো ভালো জায়গায় যেতে যাচ্ছেন, যাদেরকে রেগুলার নেটিভ ইংলিশ স্পিকারদের সাথে মিটিং করতে হয়, ইমেল আদান প্রদান করতে হয়, সেক্ষেত্রে এটা খুবই জরুরি যে আপনারা প্রপার ফর্মাল ইমেল আদান প্রদান করবেন, ফর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলবেন। তো এই জিনিসগুলোর জন্য, অর্থাৎ আপনারা যারা ইংরেজিটাকে ফর্মাল এবং স্ট্যান্ডার্ড একটা জায়গায় নিয়ে আসতে চাচ্ছেন, গ্রামাটিক্যালি আপনারা যারা এরর করতে চাচ্ছেন না, যারা চাচ্ছেন না ওকে ফাইন আমি যখন কথা বলবো when I'm talking আমি হচ্ছে প্রপার, আই উইল ইউজ দ্য প্রপার গ্রামার ইন অর্ডার টু কমিউনিকেট উইথ আদার্স, এটা যাদের জন্য জরুরি তাদের জন্য এই কোর্সটা কাজে লাগবে, এই ছোট্ট কোর্সটা খুবই কাজে লাগবে। এখন কাদের জন্য কাজে লাগবে না এটাও একটু দেখে রাখেন, যে কাদের জন্য এই কোর্সটা না। যারা চাকরির পরীক্ষার জন্য বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের জন্য রেডি হচ্ছেন, ইউনিভার্সিটি অ্যাডমিশন বলতে আমি বাংলাদেশের ইউনিভার্সিটি অ্যাডমিশনের কথা বলছি। বাংলাদেশে আপনি আছেন, আপনি এসএসসি এইচএসসি পরীক্ষা দিচ্ছেন বা আপনি হচ্ছে ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, আমাদের যে ভর্তি পরীক্ষাটা হয় সেটার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য এই কোর্সটা না। কারণ ওই জায়গাতে আমাদের যে ভর্তি পরীক্ষা বা আমাদের যে এসএসসি এইচএসসি টাইপের পরীক্ষা, এখানে গ্রামারের মুখস্থ কিছু রুলের উপরে জোর দেওয়া হয়। এটাকে আমি যেভাবে বলবো আমার এক্সপিরিয়েন্স থেকে, এটা হচ্ছে ঠিক প্র্যাকটিক্যাল ইউজ না, দিস ইজ নট প্র্যাকটিক্যাল ইউজ। তো থিওরিটিক্যাল ফর্মুলা, তো ওখানে প্রশ্ন আসে ফর্মুলার উপর বেস করে, এই ফর্মুলা আপনাদের মুখস্থ করতে হয়, পরীক্ষা হলে গিয়ে মানে ঢেলে দিয়ে আসতে হয় বেসিকলি। সো এইটা আপনারা এই কোর্সে পাবেন না, এই কোর্সে আপনাদেরকে প্র্যাকটিক্যালি ইউজ করে দেখানো হবে। এবং এটার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে গ্রামারের জিনিসটা, গ্রামার ব্যাপারটাকে আমরা আসলে ছোটবেলা থেকে কিভাবে পড়েছি, গ্রামারের বিষয়টাতে আমরা আমাদের মধ্যে একটা ভীতি কাজ করে, হ্যাঁ বিতৃষ্ণা আসলে কাজ করে। এই বিতৃষ্ণাটা আসার একটা প্রধান রিজনই হচ্ছে যে গ্রামারটা আমাদেরকে যেভাবে পড়ানো হয়, যেভাবে আমাদেরকে কোর্সটাকে বা আমাদেরকে যেভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাথে পরিচিত করা হয়, এটার জন্য আমাদের গ্রামারটা কি হয়, দুটো জিনিস ঘটে। এক, আমরা সারা জীবনের জন্য আমাদের একটা ট্রমা তৈরি হয়ে যায় যে ইংরেজি গ্রামার এই ব্যাপারটা বোধহয় খুবই ভয়ানক কোন একটা কিছু। এই ট্রমাটা আমাদের কাজ করে, যে জন্য আমরা ইংরেজি গ্রামার নিয়ে অনেকে হচ্ছে এগোতেই চায় না। আর আরেকটা জিনিসও কাজ করে অনেকের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমরা ইংরেজি গ্রামার হচ্ছে শুধু মুখস্থ করে চলে আসি। তো পরবর্তীতে আমাদের যখন আহ মানে আমরা যখন পাশ করে চলে এসেছি, ধরেন এসএসসি এইচএসসি পাশ করে চলে এসেছি, পরবর্তীতে ওটার ইউজেসটা আর আমরা দেখতে পাই না। রুলস অনেকগুলো আমরা পড়ি, কিন্তু রুলস গুলোর অ্যাপ্লিকেশন গুলো আমরা আর কি করতে পারি না, দেখি যে যখন কাজে আসতেছি তখন আর কাজে লাগতেছে না, আমাদের ওই যে ছোটবেলায় পড়ার রুলস গুলো সেগুলো আর আমাদের কাজে লাগছে না।
তো আপনারা যারা এই ঝামেলাটা থেকে বের হয়ে এসে একদম অরিজিনালি প্র্যাকটিক্যাল লাইফে যে যে গ্রামার গুলো আপনাদের লাগবে সেগুলো যারা শিখতে চাচ্ছেন এবং সেগুলোর ব্যবহারটাও যারা দেখতে চাচ্ছেন, তাদের জন্য হচ্ছে এই প্রি আইএলটিএস কোর্সটা। প্রি আইএলটিএস কোর্সের আজকে ডেমো ক্লাসে আমরা যে জিনিসটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে এটা। আজকে আমরা রিলেটিভ প্রোনাউন এই জিনিসটাকে দেখবো। আপনারা ছোটবেলায় রিলেটিভ প্রোনাউন পড়েছিলেন। রিলেটিভ প্রোনাউন আমি কেন আজকে দেখাতে চাচ্ছি আমাদের এই সেশনে, তার কারণ হচ্ছে রিলেটিভ প্রোনাউন খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, এবং এই রিলেটিভ প্রোনাউন দিয়ে খুব সহজে আপনারা কমপ্লেক্স সেন্টেন্স লিখতে পারেন। তো এই কমপ্লেক্স সেন্টেন্সই বা আমাদের কেন লিখতে হবে সে ব্যাপারটাতেও এবার একটু আসতেছি। এই আলোচনার জন্য শুরুতেই আমরা যেহেতু আইএলটিএস নিয়ে কথা বলছি, শুরুতে আমি আপনাদের সাথে একটু কথা বলে নিতে চাচ্ছি যে আইএলটিএস এ আমরা কোন অংশটাকে, মডিউলটাকে আমরা হচ্ছে সবচেয়ে বেশি প্রবলেমেটিক বলে জেনারেলি মনে করি। তো আমরা জেনারেলি প্রবলেমেটিক বলে মনে করি হচ্ছে রিডিং কে, তাই না? রিডিং রিডিং হচ্ছে একটা প্রবলেমেটিক এরিয়া, মেটিক প্রবলেমেটিক আমাদের ম্যাটেরিয়াল। সো রিডিং আমাদের হচ্ছে কি করতে হচ্ছে, আমাদের হচ্ছে প্যাসেজ পড়তে হচ্ছে, অ্যান্সার বের করতে হচ্ছে, সময় লেগে যাচ্ছে, স্ট্রেস লাগতেছে। সো আরেকটা জিনিস হচ্ছে যেটা তো আমাদের প্রবলেমেটিক হয় বা মিডিওকর আমাদের একটা স্কোর রয়ে যায়, সেটা হচ্ছে রাইটিং। রাইটিংও হচ্ছে আমাদের একটা প্রবলেমেটিক এরিয়া। এই দুটো এরিয়াতে স্কোর বেশি পাওয়ার ক্ষেত্রে আমাদের হচ্ছে সমস্যা হয়। বিশেষ করে রাইটিং এর ক্ষেত্রে একটা জিনিস দেখা যায় যে স্টুডেন্টরা আটকে যায় আসলে, মানে বাকি সবগুলোতে হয়তো স্কোর তারা 6.5 করে ফেলছে বা 7ও করে ফেলছে, রাইটিং আমাদের হচ্ছে স্টুডেন্টরা 5.5 পেয়ে যাচ্ছে। নাও রিডিং এবং রাইটিং এর এই প্রবলেমটা নিয়ে আপনারা যে শুধু সাফার করছেন তা না, আমি একেবারে যখন হচ্ছে আজ থেকে কত বছর, 18 বছর হয়ে গেছে, 2008 সাল থেকে আমি যখন হচ্ছে আইএলটিএস পড়াচ্ছি, সেই 2008 সাল থেকে আমি দেখতে পাচ্ছি যে এই দুটা এরিয়াতে স্টুডেন্টরা সাফার করছে। সো 2008-এ আমি যখন হচ্ছে নতুন টিচার আইএলটিএস এর, তো তখন আমি হচ্ছে কি করতাম, আমি তখন একটা প্রতিষ্ঠানে টিচার হিসেবে জয়েন করি। আমার ইন্টারমিডিয়েটের পরপরই ওই প্রতিষ্ঠানের ইতিহাসের সবচেয়ে কম বয়সী টিচার। সো দেন যখন আমি দেখতে পাচ্ছিলাম যে স্টুডেন্টরা আইএলটিএস এ ভর্তি হচ্ছে, ভর্তি হয়ে আসতেছে, সবাইকেই হচ্ছে স্টুডেন্টদেরকে ভর্তি করানো হচ্ছে, যেহেতু সবাই আইএলটিএস দিতে হবে, বিদেশে যেতে হবে, এভরিওয়ান, সবাই আসলে আইএলটিএস এ ভর্তি হয়ে যাচ্ছে। না, ভর্তি হওয়ার পরে তারপর যখন তারা হচ্ছে আমার কাছে ট্রেনিংটা নিচ্ছে আমাদের কাছে, আমরা তো অবভিয়াসলি তাদের আইএলটিএস এর ট্রেনিং এ কি পড়াবো আসলে, আইএলটিএস ট্রেনিং এর সময় আমাদের তো নির্দিষ্ট সময়ের ভিতরে ক্লাসটা শেষ করতে হবে, কোর্সটা শেষ করতে হবে, তাই না? সবার তো 2 মাস বা 3 মাসের মধ্যে, 2 মান্থস এর মধ্যে হচ্ছে সবাই পরীক্ষা দিচ্ছে। 2 মান্থস হচ্ছে তাদের ডিউরেশন। তো 2 মাসের ভেতরে যখন তারা পরীক্ষা দিতে চাচ্ছে, তাদেরকে অবভিয়াসলি আমার হচ্ছে কি শেখাতে হবে, স্ট্র্যাটেজিস গুলো শেখাতে হবে। স্ট্র্যাটেজিস, স্ট্র্যাটেজিস শেখাতে হবে। হুম। তো স্ট্র্যাটেজিস শেখানোর জন্য এই 2 মাস টাইমটা মোটামুটি ঠিক আছে, কিন্তু যখন আমি তাদেরকে স্ট্র্যাটেজি পড়াতে গেলাম, তখন আমি দেখতে পেলাম যে স্টুডেন্টদেরকে, কিছু কিছু স্টুডেন্ট, একটা বড় অংশ স্টুডেন্টরা সাফার করতেছে, তারা স্ট্র্যাটেজিটা বুঝতে পারছে না, গ্রাস গ্র্যাপস করতে পারছে না। কেন গ্র্যাপস করতে পারছে না? কারণটা খুব সোজা। যখন আমি তাদেরকে ধরুন স্ট্র্যাটেজির অংশ হিসেবে বলছি, ফর ইনস্টেন্স আমি তাদেরকে স্ট্র্যাটেজি একটা উদাহরণ হিসেবে দিচ্ছি, যে আমি তাদেরকে হচ্ছে বললাম গ্যাপ ফিলিং টাইপের, গ্যাপ ফিলিং কোশ্চেন, রিডিং এর আমি তাদেরকে গ্যাপ ফিলিং কোশ্চেনটা সলভ করাচ্ছি। গ্যাপ ফিলিং যখন আমি সলভ করাচ্ছি, একটা স্ট্র্যাটেজি হচ্ছে যেটাতে তারা দ্রুত আসলে অ্যান্সারটা পাবে, সেটা হচ্ছে অ্যান্টিসিপেশন। তারা যদি গ্যাপটার আগে পরের শব্দগুলোকে চেক করে, চেক গ্যাপের আগের এবং পরের শব্দগুলোকে তারা চেক করবে, চেক করে তারা অ্যান্টিসিপেট যদি করতে পারে যে এখানে কি ধরনের শব্দ বসতেছে, তখন তারপরে তারা যখন হচ্ছে প্যাসেজের শব্দগুলোর দিকে তাকাচ্ছে, তাদের কাছে মানে অ্যান্সারটা দ্রুত চলে আসবে। এটা হচ্ছে অ্যান্টিসিপেশন। অ্যান্টিসিপেট, অ্যান্টিসিপেট করুন হচ্ছে কোন জিনিসটা, এখানে নাউন বসবে, ভার্ব বসবে,
নাকি মডিফায়ার বসবে? এই জিনিসটা অনুমান করতে পারলে আপনার অ্যান্সারটা পাওয়াটা সহজ হয়। নাও সমস্যা হচ্ছে স্টুডেন্টদেরকে যেটাতে সাফার করা শুরু করলো, সেটা হচ্ছে তারা নাউন ভার্ব মডিফায়ার আইডেন্টিফাই করতে তাদের সমস্যা হচ্ছে। না, আইডেন্টিফাই করতে তাদের সমস্যাটা কেন হচ্ছে? এই সমস্যাটা সোর্সটা চলে যাচ্ছে এই জায়গাতে। কারণ গ্র্যাপস কেন? কারণ হচ্ছে তাদের দেখা গেল যে তাদের গ্রামারি ইস্যু। না, গ্রামার উইকনেসটা কেন আসতে পারে, কিভাবে আসতে পারে আসলে? গ্রামার উইকনেস তো আসার কথা না। কেন গ্রামার উইকনেস আসার কথা না? আপনারা যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছি, আমরা যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছি, আমরা মিনিমাম ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি, এইচএসসি, রাইট? এইচএসসি আমাদের ডান। তো এইচএসসি যদি আমাদের ডান হয়ে থাকে, তার মানে এইচএসসি পর্যন্ত আমাদের স্কুল কলেজের যে গ্রামারের পড়াগুলো আছে, তাই না, সেগুলো আমরা কভার করেছি, না হলে তো আমরা আর পাশ করতাম না। সো এইচএসসি পর্যন্ত আমাদের যে গ্রামারের পড়ানোগুলো আছে, সেগুলোর ভিতরে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব সবগুলো আসলে আছে। কি কি আছে? আমরা পার্টস অফ স্পিচ পড়েছি, আমরা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়েছি, রাইট? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আপনারা চৌধুরী হোসেনের বইয়ের শেষে অনেকগুলো রুল পড়েছেন। কারো কি মনে আছে আপনারা কতগুলো রুল পড়েছিলেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের? এনিওয়ান, এনিওয়ান? মাসুদ ভাই, কতগুলো রুল পড়াইছিলেন মনে আছে? স্যার সম্ভবত 37টা না 42টা। হ্যাঁ, 42টা। আবার কোন কোন বইতে হচ্ছে আমি দেখেছি, আমি বোধহয় পড়েছিলাম 58টা। আর কোন কোন বইতে 72টা রুলসও আছে। হুম। তো এই রুলগুলো না মুখস্থ করে আমরা কিন্তু পাশ করি নাই। এই রুলস গুলো মুখস্থ করেই আমাদের পাশ করতে হয়েছে। এবং সেই রুলগুলো হচ্ছে মোর দেন এনাফ এটাকে কভার করার জন্য। আরো আমরা কি কি পড়েছি? অবভিয়াসলি আমরা হচ্ছে টেন্স পড়েছি। আমরা টেন্স ছাড়াও পড়েছি হচ্ছে ভয়েস, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস পড়েছি, ন্যারেশন পড়েছি, রাইট? এই সব জিনিসগুলো আমরা পড়েছি। আমরা হচ্ছে পড়েছি সেন্টেন্স মেকিং, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, সব আমরা পড়েছি। নাও পড়ার পরেও কেন আমরা তাহলে হচ্ছে রিডিং এর এই স্ট্র্যাটেজিস গুলা অ্যাপ্লাই করতে গিয়ে স্ট্রাগল করছি? স্ট্রাগল তো করার কথা না। কারণটা হচ্ছে এই জায়গায় এখন অনেক স্টুডেন্টরা ভাবা শুরু করে যে এইটার জন্য দোষ হচ্ছে আমার, সেলফ গিল্ট। আমার আমার দোষ। আমার দোষটা কি? আমি ঠিক মতো পড়ি নাই, ডিডন্ট স্টাডি গ্রামার প্রপারলি, ফাঁকি দিয়েছি, তাই না? আমি ঠিক মতো পড়ি নাই, তারপর হচ্ছে আমার হচ্ছে খারাপ, ব্রেইন খারাপ। হুম। উইক ব্রেইন। আমরা এগুলো ভাবা শুরু করি, রাইট? আমাদের এই এই প্রবলেম গুলো আমি নিজে পড়ি নাই ঠিক মতো, এই জন্য আজকে আমি হচ্ছে আইএলটিএস এ খারাপ করতেছি, বুঝতে পারছি না। এই ব্যাপারে আমি আপনাদেরকে একটা সত্যিকারের রিসার্চের কথা বলি, এবং এই রিসার্চটা আমি নিজেই করেছি আসলে। আমার এই রিসার্চটা আমি করি হচ্ছে পার্ট অফ মাই স্টাডি। আমি যখন আসলে লিটারেচার নিয়ে পড়ছিলাম, তো পার্ট অফ মাই স্টাডি আমি এডুকেশনের উপরে স্টাডি করি। এডুকেশনের ওই স্টাডিটা আমার ছিল হচ্ছে যে বাংলাদেশে ল্যাঙ্গুয়েজ এডুকেশনটা কিভাবে হচ্ছে, নট নেসেসারিলি শুধু ইংলিশ। আমার টপিক ছিল ল্যাঙ্গুয়েজ এডুকেশন ইন বাংলাদেশ। তো এটার পার্ট দেখতে গিয়ে আমি হচ্ছে যখন ফোকাস করলাম যে ইংলিশ গ্রামারটা কিভাবে পড়ানো হয়, ইংলিশ গ্রামারের লেসনটা যখন পড়ানো হচ্ছে, আমি তখন ফোকাস করি হচ্ছে রুরাল এডুকেশন ভার্সেস আরবান এডুকেশন। অর্থাৎ গ্রামে কিভাবে ইংরেজি গ্রামারটা পড়ানো হয় এবং শহরে কিভাবে ইংরেজি গ্রামারটা, বা শহরের স্কুলগুলোতে কিভাবে ইংরেজি গ্রামারটা পড়ানো হয়, বা ইংরেজি ইন জেনারেল পড়ানো হয় বাংলাদেশে। আপনারা জেনে অবাক হবেন, কারণ আমি জেনে অবাক হয়ে গিয়েছিলাম, এই দুটোর ভিতরে হিউজ ডিফারেন্স আছে।
গ্রামে কিভাবে, রুরাল এডুকেশনে কিভাবে ইংরেজি গ্রামার পড়ানো হয় এবং আরবান এডুকেশনে কিভাবে পড়ানো হয়, সিগনিফিকেন্ট ডিফারেন্স। এবং আরো একটা বড় ফ্যাক্টর হচ্ছে স্কুল, প্রাইভেট এডুকেশন বলতে আমি আসলে ওই যে টিউশনিকে বোঝাচ্ছি। সো অবজারভেশনটা হচ্ছে এরকম, মোটামুটি শহরের বিশেষ করে ঢাকার স্কুলগুলোতে যেখানে ইংরেজিটা পড়ানো হয়, সেটা যেভাবে পড়ানো হয় সেখানে টিচারদের এফোর্টটা কেমন থাকে। টিচাররা বোঝানোর চেষ্টা করে, বোঝায়ও, এবং স্টুডেন্টদেরকে হাতে কলমে দেখানো হয় যে আচ্ছা এই অ্যাক্টিভ ভয়েস জিনিসটা কি, প্যাসিভ ভয়েস জিনিসটা কি, হ্যাঁ, টেন্সের ব্যাপারটা, প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স পার্থক্যগুলো কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পার্থক্য কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোথায় কোথায় ইউজ হবে। শুধু বই থেকে মুখস্থ পড়িয়ে না, হাতে কলমে দেখানো জিনিসটা যে ফিজিক্যালি আপনি এই জায়গায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করবেন, আপনি যেন ইনটিউটিভ ওয়েতে, মানে হচ্ছে আপনি যেন নিজেই জানেন, এবং স্টুডেন্টদেরকে এফোর্ট দেওয়া হয় তাদের যেন ভোকাবুলারি লেভেলটা বাড়ে। অন দি আদার হ্যান্ড, রুরাল এডুকেশনে যখন আমি দেখলাম, তখন আমি দেখতে পেলাম যে রুরাল এডুকেশনের টিচারদের বিশেষ করে ইংরেজি গ্রামার পড়ানোর ক্ষেত্রে ব্যাপক একটা প্রবলেম আছে, এবং এটার একটা বড় রিজন হচ্ছে ফান্ডিং। রুরাল স্কুলগুলোতে টিচাররা যথেষ্ট ফান্ডেড না। এই ফান্ডেড না বলে টিচারদের সেলফ ইমপ্রুভমেন্টের এফোর্টটা নেই, তারা নিজেরাই ইমপ্রুভমেন্ট করতে চাচ্ছে না, তারা অন্য জব টব খুঁজতেছে। এবং এর কারণে এই যে স্টুডেন্টদেরকে তারা যে পড়াচ্ছে সেটা মূলত মুখস্থ বিদ্যার উপর জোর করে। হুম। স্টুডেন্টদেরকে পড়ানো হচ্ছে না যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পার্থক্য কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পার্থক্যটা কি, কোথায় এটা ইউজ করব। শুধুমাত্র যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে, স্টুডেন্টরা এ প্লাস পেয়ে যাচ্ছে, সমান এ প্লাস পেয়ে যাচ্ছে, কারণ শুধুমাত্র প্রশ্নের যে যে ধরনের প্রশ্নটা আসবে, ওই স্পেসিফিক প্রশ্নটা স্টুডেন্টদেরকে মুখস্থ করানো হচ্ছে। এই স্টুডেন্টরা রুরাল এডুকেশন থেকে যখন তারা বের হয়ে আসতেছে এ প্লাস নিয়ে, প্র্যাকটিক্যাল লাইফে যখন তারা, বা কিছুদিন পরেই যখন তারা হচ্ছে ধরুন ইন্টারমিডিয়েট লেভেলে চলে এসেছে বা ইউনিভার্সিটিতে চলে এসেছে, যখন আর তাদেরকে কি করতে হচ্ছে না, গ্রামারটা ইউজ করতে হচ্ছে না, তখন তো তাদেরকে অন্য সাবজেক্ট পড়তে হচ্ছে, সাথে সাথে দেখা যাচ্ছে তাদের মধ্যে কিন্তু গ্রামারের ল্যাকটা একদম প্রকট হয়ে যাচ্ছে। এই স্টুডেন্টরাই পরবর্তীতে যখন হায়ার এডুকেশনের জন্য ব্যাক করছে আইএলটিএস, তখন তারা দেখতে পাচ্ছে তারা আর কি করতে পারছে না, তাদের স্কুল কলেজে পড়ে আসা এই জিনিসগুলোর কোনোটাই তারা অ্যাপ্লাই করে আইএলটিএস রিডিং রাইটিং এ ভালো স্কোর করতে পারছে না, টেকনিক গুলো তারা হচ্ছে বুঝতে পারছে না। না, এবার তাহলে আপনারা আমাকে বলেন, সত্যি কি এটা আসলে স্টুডেন্টদের ব্রেইনের দোষ দেওয়া যেতে পারে, নাকি এটার পেছনে আসলে আরো বড় কোনো ঝামেলা আছে? আমার অবজারভেশন হচ্ছে এখানে বড় সড়ো ঝামেলাটাই হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেমটা যেরকম। না, এই এডুকেশন সিস্টেমকে পরিবর্তনের জন্য আমার কিছু প্ল্যান আছে, এবং ভবিষ্যতে আপনারা আশা করি আমাকে হেল্প করবেন। আমি একটা ডিফারেন্ট টাইপের স্কুল আমরা আসলে শুরু করতে যাব আর 1-2 বছরের মধ্যেই, যেখানে আমরা একদম ছোটবেলা থেকেই শুধু গ্রামার গুলো নয়, এছাড়াও মোরালিটির উপর বেস করে একটু ডিফারেন্ট ওয়েতে আমরা আসলে এডুকেশনটা শুরু করব, সেটা আরেকটা ফ্যাক্টর। বাট এরই অংশ হিসেবে যখন আমি দেখতে পেলাম যে স্টুডেন্টরা এইটা হচ্ছে মেইন রিজন, যে তাদেরকে যেভাবে শেখানো হচ্ছে, যারা বিশেষ করে আরবান, রুরাল অথবা মফস্বল থেকে স্কুল থেকে পড়ে আসতেছে, তাদের জন্য ব্যাপক একটা গ্যাপ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে গ্রামারে। তখন আমি আসলে প্র্যাকটিস করা শুরু করলাম বা চিন্তা করা শুরু করলাম এই যে এই গ্যাপটা, যারা আইএলটিএস করতে আসতেছে কিন্তু তাদের গ্রামারের যে গ্যাপটা রয়ে গেছে, এটাকে কিভাবে ফুলফিল করা যায়। সেই প্ল্যান থেকেই আমি আপনাদেরকে বলবো যে আমার এই কোর্সটা আসলে রেডি হয়। এই কোর্সটা আমি নিচ্ছি বা নিয়ে এসেছি অ্যাকচুয়ালি 2016 সাল থেকে, এবং তখন হচ্ছে প্রথমে এটা ছিল 3 মাসের একটা কোর্স, পরবর্তীতে এটাকে কমিয়ে বাড়িয়ে 1 মাসের কোর্সে নিয়ে আসা হয়েছে। এবং 1 মাস কেন নিয়ে আসা হয়েছে সেটাও আমি আপনাদের বলি। তার কারণ হচ্ছে স্টুডেন্টরা যারা আইএলটিএস প্রিপারেশন নিতে চাচ্ছে, তারা দেখা যায় যে হ্যাঁ তাদের সবারই আসলে 1-2 মাসের মধ্যে পরীক্ষাটা দিতে হয়, এবং তাদেরকে জন্য আমি এমন একটা কোর্স ডিজাইন করতে চাচ্ছিলাম যেটা তারা আইএলটিএস এর প্রিপারেশনের পাশাপাশি যেন করতে পারে।
আইএলটিএস এর প্রিপারেশনের পাশাপাশি বলতে আমি কি বোঝাচ্ছি, যে তারা আইএলটিএস এর কোর্স করবে, ক্লাস করবে রাত 10টার সময়, তার ঠিক আগে 8:30 থেকে 1 ঘন্টার জন্য তারা হচ্ছে এই গ্রামারের ট্রেনিংটা নিবে। এটা যেন, কোর্সটা যেন এমন হয় যে তারা ঠিক দরকারি যে রুলস গুলো সেগুলোর উপরে ক্লাসে প্র্যাকটিস করছে। ক্লাসে পরে তারা একটা হোমওয়ার্ক পাবে, একটা এক্সারসাইজ টিউটোরিয়াল পাবে, ছোট্ট একটা টিউটোরিয়াল, যেটা তাদেরকে রিমাইন্ডার দিবে, ওকে ফাইন, যে ক্লাসে তারা কি পড়েছিল, ছোট্ট একটা এক্সারসাইজ। বাট তারপরেই তারা হচ্ছে আইএলটিএস এর প্রিপারেশনটা নেওয়া শুরু করতে পারবে। এটা তাদের মূল যে আইএলটিএস এর প্রিপারেশন, সেটার উপরে এক্সট্রা কোনো বার্ডেন ক্রিয়েট যেন না করে। তো সেই 16 সাল থেকে ট্রায়াল এন্ড এরর করে 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 মোটামুটি 2023 সাল থেকে গত 3 বছর ধরে এইভাবেই হচ্ছে ক্লাসগুলোকে আমরা ডিজাইন করে নিতে পারছি, এবং স্টুডেন্টরা যথেষ্ট এটাদের মানে আসলে বেনিফিটেড হচ্ছে। আপনারা দেখতে পাবেন যে আমার বেশ কিছু রিভিউ ভিডিওস আছে যেখানে স্টুডেন্টরা উচ্ছ্বসিত আসলে প্রশংসা করছে এই কোর্সটার পেছনে। এটাকে আমি খুব বেশি প্রমোট করি না, ইন জেনারেল আপনারা জানেন যে আমি আমার কোনো কোর্সই আসলে খুব বেশি প্রমোট করি না। বাট এটা আমার পার্সোনালি আমি বলবো যে আমার খুবই পছন্দের একটা কোর্স। এই কোর্সটা স্টুডেন্টদেরকে ডিরেক্টলি আসলে ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারে। সো এই কোর্সটাতে আপনারা কিভাবে, যারা জয়েন করছেন তারা কিভাবে এটাতে ক্লাস করবেন সেই প্ল্যানটা আমি আপনাদেরকে বলি। এটা 1 মাসের কোর্স, সপ্তাহে 3 দিন হবে। 1 মাস পরে আপনাদের কোর্সটা মোটামুটি শেষ। এই সপ্তাহে 3 দিনের ক্লাসগুলোতে এটা 1 ঘন্টা, মোটামুটি 1 ঘন্টার একটা সেশন হবে। এই 1 ঘন্টার সেশনে আপনারা ক্লাসটাতে জয়েন করবেন। ক্লাসটাতে আমরা যে স্ট্র্যাটেজিস গুলো নিয়ে আলোচনা করব, যে পয়েন্টস গুলো নিয়ে আলোচনা করব, সেগুলো আপনারা দেখবেন। ক্লাসটা শেষে আপনাদের জন্য একটা করে টিউটোরিয়ালস থাকবে। টিউটোরিয়ালটা দিয়ে আপনারা যারা হচ্ছে ধরুন এসেনশিয়াল আইএলটিএস এর কোর্সে ভর্তি হয়েছেন, রাত 10টায় আপনাদের ক্লাস থাকবে, ক্লাস আপনারা জয়েন করে ফেলবেন। অথবা যারা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতিবারে আপনাদের এসেনশিয়াল আইএলটিএস এর ক্লাস, আপনারা একদিন তাহলে ছুটি পেলেন, পরের দিনের আপনারা ক্লাসটাতে জয়েন করে ফেলবেন। এটা হচ্ছে মূলত প্ল্যানটা। আর এর পাশাপাশি আমি একটু বলতে চাচ্ছি যে ক্লাসগুলোর ডিজাইন বা ক্লাসগুলোর কন্টেন্টস গুলো কি এবং কেন এই কন্টেন্ট গুলো, এই জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিতে যাচ্ছি। আরো ডিটেল ওরিয়েন্টেশন ক্লাস অবভিয়াসলি আমরা আলোচনা করব। বাট আমাদের যে 12টা ক্লাস, সে 12টা ক্লাসের প্রথম ক্লাসটা ধরেন হচ্ছে নাউন প্রোনাউনের ক্লাস, দ্বিতীয়টা মডিফায়ারের ক্লাস, থার্ড হচ্ছে ভার্বের ক্লাস, চতুর্থ হচ্ছে প্রিপোজিশন, এবং পঞ্চম হচ্ছে কনজাংশনের ক্লাস। এই প্রথম 5টা ক্লাসকে আমরা বলছি A1 লেভেল ক্লাস। মানে এটা আপনাদের বেসিকটাকে তৈরি করবে। নাও, নাউন প্রোনাউনের ক্লাস বা নাউন প্রোনাউন আপনাদের আসলে আবার করে কেন পড়া দরকার? নাউন প্রোনাউনটা পড়া দরকার এবং প্রথমেই, এবং এটা বেশ সোজা, আমরা সোজা থেকে আসলে শুরু করি। নাউন প্রোনাউনটা পড়া এ কারণেই দরকার, যখন আপনারা পরবর্তীতে আইএলটিএস এর রিডিং বা রাইটিং করতে যাবেন, আপনাদেরকে হচ্ছে বারবার করে বিভিন্ন ধরনের নাউন এবং প্রোনাউনকে ইউজ করতে হবে। কারণ ওই যে আমাদের মূল টার্গেট হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টকে বোঝা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রথম অংশই কিন্তু হচ্ছে সাবজেক্ট, এবং সাবজেক্ট জিনিসটা হচ্ছে নাউন এবং প্রোনাউন। সো এই ক্লাসটাতে আপনার নাউন প্রোনাউনের যে বৈশিষ্ট্যগুলোকে পড়বেন, সেই বৈশিষ্ট্যগুলো পরবর্তীতে আপনাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কিন্তু ইফেক্টিভ হয়ে যাবে। আর আমি আরেকটা জিনিস আবারও দায়িত্ব নিয়ে একটু বলছি, খেয়াল করেন কথাটা। এই পুরো কোর্সে একটা শব্দও পড়ানো হবে না। এই পুরো কোর্সে এমন একটি শব্দও পড়ানো হবে না যেটা আপনারা পরবর্তীতে আইএলটিএস এর জন্য ইফেক্টিভ দেখতে পাবেন না। আপনি বলতে পারবেন না যে স্যার, নাউন প্রোনাউনের ক্লাসে এই যে নাউনটা আপনি পড়িয়েছিলেন, ধরেন আমি নাউন প্রোনাউনের ক্লাসটাই দেখাই। নাউন প্রোনাউন ক্লাসে স্যার কমন নাউনের যে বৈশিষ্ট্যগুলো আপনি বলছিলেন, রাইট, ওগুলোর মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য আমাদের কাজে লাগে নাই। নাউন প্রোনাউনের ক্লাসে কমন নাউনের বৈশিষ্ট্য অমুকটা স্যার আমার কাজে লাগে নাই, এইটা আপনারা কখনো বলতে পারবেন না। পুরো কোর্সের প্রতিটা অংশে যা যা জিনিস পড়ানো হবে, প্রতিটা অংশ আপনাদের আসলে কাজে লাগবে। সো এই কারণেই এই কোর্সটার প্রথম শুরু করা নাউন প্রোনাউন দিয়ে। তারপর হচ্ছে মডিফায়ার। মডিফায়ার জিনিসটাও খুব জরুরি। মডিফায়ার কেন লাগে? নাউন প্রোনাউনকেই আসলে মডিফাই করতে হয়, এবং ভাষার অলংকার হচ্ছে মডিফায়ার। সো স্পিকিং বা রাইটিং এর কথা যদি বলি, এবং আমি যদি বলি যে এখানে আপনারা কিভাবে স্কোর বেশি তুলবেন স্পিকিং এ, বিশেষ করে আপনাদের স্পিকিং যদি অন্যদের থেকে আলাদা শোনায়, তাহলে আপনারা স্কোর ভালো পাবেন 7-এর উপরে। এবং এই আলাদা করে আনার জন্যই অলংকার হিসেবে কাজ করে আসলে মডিফায়ার গুলো। মডিফায়ার যদি আমরা ভালো করে পড়ি, তাহলে আমাদের জন্য এটা অনেক কাজে লাগবে।
প্লাস কিছু ইন্টারেস্টিং মডিফায়ারের রুল আছে, যে রুলগুলো জানা থাকলে রিডিংটা আপনাদের কাছে অনেকটাই ডিফারেন্ট বলে মনে হবে। যেমন আহ, আহ, এছাড়াও রাইটিং এর ক্ষেত্রেও যদি বলি, রাইটিং এর ক্ষেত্রেও এই মডিফায়ারের রুলস গুলো যদি আপনারা ভালো করে বুঝে ফেলেন, তাহলে আপনাদের জন্য কিন্তু অনেক কাজে লাগবে। যেমন আমার খুব পছন্দের একটা মডিফায়ারের এরর হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। ড্যাংলিং মডিফায়ার ড্যাংলিং মডিফায়ার্স গুলোকে প্র্যাকটিক্যালি ইউজ করা, হাতে কলমে ব্যবহার করাটা খুব জরুরি একটা জিনিস। এটা জানাটা আপনাদের জন্য, আপনারা যদি কারেক্ট ইংরেজিটা ব্যবহার করতে চান, ড্যাংলিং মডিফায়ার খুবই জরুরি একটা জিনিস। এরকম আরো বেশ কিছু জিনিস আছে, যখন আপনারা রিডিং করতে যাবেন আপনারা হয়তো ওইভাবে জানেনও না এখন যে এই এই মডিফায়ার গুলো, ওই প্রোনাউন গুলো আমাদের জন্য আসলে কাজে লাগবে। তো এই জিনিসগুলোই হাতে কলমে আমরা যদি একটু শিখে রাখি, তাহলে আমাদের জন্য ভালো হয়। নাও, গ্রামার তো একটা সাগর আসলে, রাইট? গ্রামার কিন্তু একটা সাগর, অনেক বড় মহাসাগর। সবকিছু আপনাদের আইএলটিএস এর জন্য বা প্র্যাকটিক্যাল লাইফে লাগবে না। কারণ আপনারা কেউই এখানে আশা করতেছি যে আপনারা হচ্ছে লিঙ্গুইস্টিক্স বা লিটারেচার বা গ্রামারিয়ান হতে চাচ্ছেন না এই মুহূর্তে। যদি হতে চান, পরবর্তীতে আপনার এটার উপর যখন হায়ার কোর্স করবেন, দেখতে পাবেন এই জিনিসগুলোর আরো অনেক ডিপ আলোচনাগুলো আসতেছে। সো এই কারণেই এই কোর্সগুলোতে ঠিক ওই আলোচনাগুলোই আছে যেগুলো আপনাদের হচ্ছে প্র্যাকটিক্যালি কাজে লাগবে। অতিরিক্ত কোনো কিছু নাই। সো ফর ইনস্টেন্স ড্যাংলিং মডিফায়ারের অনেকগুলো ভার্সন, আমরা যদি ডিপে যেতে চাই, আমি মনে করেন আপনাদেরকে এটা শুধু ড্যাংলিং মডিফায়ারের উপরেই 1 মাস আপনাদেরকে পড়াতে পারবো। বাট সেটা তো আপনাদের দরকার নাই, ড্যাংলিং মডিফায়ারের উপর এক্সপার্ট হয়ে সেটা আপনি সিভিতে লিখে লাভ কি আপনার? সো আপনাদের দরকার হচ্ছে ড্যাংলিং মডিফায়ারের ওই আসপেক্টটা জানা, যেটা আপনি যখন অফিসে প্রফেশনাল কোনো লেটার লিখতে যাচ্ছেন, বা যখন আপনি আইএলটিএস এর রিডিং বা রাইটিংটা করতে যাচ্ছেন, তখন যেন আপনার কাজে লাগে। তাই শুধুমাত্র ওই অংশগুলোর উপরেই পুরো কোর্সটাকে ডিজাইন করা হয়েছে। মডিফায়ারের পর আছে ভার্ব, খুবই জরুরি একটা অংশ। প্রিপোজিশন, প্রিপোজিশনটা খুব কনফিউজিং, রাইট? ছোটবেলা থেকে আমরা দেখেছি প্রিপোজিশনটা খুবই কনফিউজিং। কনফিউজিং লাগার একটা রিজন আমার মতে হচ্ছে প্রিপোজিশনটা এত বেশি পড়ানো হয়, মানে প্রিপোজিশনের এত বেশি অংশ পড়ানো হয় যে জন্য স্টুডেন্টরা আলাদা করতে পারে না যে প্রিপোজিশনের কোন অংশটুকু আমাদের দরকার, কোন অংশটুকু আমাদের দরকার নয়। আমি আপনাদেরকে একটু গ্লিমস দেখাতে চাচ্ছি প্রিপোজিশনের ক্লাসটা কিভাবে ডিজাইন করা হয়েছে, কোন অংশগুলো ওখানে আলোচনা হবে। জাস্ট আ সেকেন্ড, আমি আপনাদেরকে একটু গ্লিমস দেখাই আমাদের প্রিপোজিশনের ক্লাসের ডিজাইনটা। একটা সেকেন্ড। ওকে, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম আমাদের প্রিপোজিশনের ক্লাসগুলোতে আমরা কি নিয়ে কথা বলবো, রাইট? প্রিপোজিশনের ক্লাসের ডিজাইনটা আমি আপনাদেরকে এখন দেখাতে চাচ্ছি। লোড হয়েছে, গ্রেট। সো এই আমাদের প্রিপোজিশনের ক্লাসের ডিজাইন। প্রিপোজিশনের অনেক জিনিসপত্রই আছে, কিন্তু সব জিনিসপত্র আমাদের দরকার নেই। প্রিপোজিশনের ক্লাসে কেন আমাদের এই হিরো আছে, সেটা একটা মিস্ট্রি আছে, সেটা আমরা ওই দিনের ক্লাসে আলোচনা করব। বাট প্রিপোজিশনের ক্লাসটাতে আমরা ওই জিনিসগুলি কথা বলবো, ওই জিনিসগুলো নিয়েই আলোচনা করব যেগুলো প্র্যাকটিক্যালি আমাদের লাগবে। এবং এগুলো বোঝার জন্য ঠিক যে জিনিসগুলো আমাদের লাগবে যেন প্র্যাকটিক্যালি আমরা বুঝতে পারি। আইএলটিএস এর ক্লাসের তুলনায় আমাদের এই প্রি আইএলটিএস এর ক্লাসগুলো একটু ডিফারেন্ট, এটা আপনারা দেখেই বুঝতে পারছেন, রাইট? হিরো আলম, সাবাস। সো ফাতেমা চিনতে পেরেছে। সো প্র্যাকটিক্যালি লাইফের তুলনায়, প্র্যাকটিক্যাল আইএলটিএস এর ক্লাসের তুলনায় প্রি আইএলটিএস এর ক্লাসগুলো একটু ডিফারেন্ট ওয়েতে করা, এবং উদ্দেশ্যটা আপনারা বুঝতে পারছেন। উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে প্র্যাকটিক্যালি এমন ভাবে পড়ানো যেন এই কন্টেন্টস গুলো আপনাদের মাথায় থাকে, মনে থাকে।
যদি আপনারা এই একটা ঘন্টার সময়, হ্যাঁ, 1 আওয়ার টাইমটা, রাত 8:30 থেকে 9:30 পর্যন্ত একটু মনোযোগের সাথে ক্লাসটাতে থাকেন, কন্টেন্টস গুলোকে একটু দেখেন, এবং ক্লাসের পরে আমাদের যে একটা কুইজ থাকবে, কুইজটাতে যদি অ্যাটেন্ড করেন, আমার বিশ্বাস আপনাদের হচ্ছে এই কন্টেন্টস গুলো ভালো করেই মনে থাকবে। ক্লাসগুলোর ভিডিও আপনারা পাবেন আপনাদের এই ক্লাসের জন্য যথারীতি। আপনাদের আলাদা একটা সিক্রেট ফেসবুক গ্রুপ থাকবে। বাট আপনারা আমার ক্লাসের ধরনগুলো জানেন, যে এখানে কিন্তু লাইভ অ্যাটেন্ড করলে যতটা আমরা শিখতে পারবো, আমরা কিন্তু ভিডিও ক্লাস দেখে তার 50%-এর বেশি আসলে অ্যাচিভ করতে পারবো না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনারা ট্রাই করবেন লাইভ ক্লাস আপনাদের জন্য মিস না হয়। তাহলে আপনারা এই ক্লাসগুলো থেকে সর্বোচ্চ শিক্ষাটা কিন্তু নিয়ে নিতে পারবেন। সো এগুলো হচ্ছে আমাদের কিছু আলোচনা আমাদের ক্লাসগুলোর ব্যাপারে। তো এটা আমাদের A1 লেভেলের ক্লাস। A2 লেভেলে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, দেখুন, রুলস গুলোর উপরে আলোচনা। আমাদের খুব জরুরি একটা আলোচনা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল। নাও, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আপনারা আমাকে বলেছেন কতগুলো রুল পড়েছি। মাসুদ ভাই বোধহয় 40টা রুল পড়েছিল। আর কারো কোনো মনে আছে কিছু, কে কতগুলো রুল পড়েছেন? মাহবুবা, সোলাইমান, কত রুল পড়েছিলেন আপনারা ছোটবেলায় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, মনে আছে? আমি বোধহয় পড়েছিলাম 70টার মতো। স্যার আমার এক্সাক্ট মনে নেই। বাট অনেকগুলো পড়েছি আমরা, তাই না? সো অনেকগুলো জি পড়ার কারণে হ্যাঁ, অনেকগুলো পড়ার কারণে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের দরকারের সময় কোনো রুল মনে থাকে না। আমি যদি আপনাদেরকে বলি যে আপনাদের মাত্র দরকার হচ্ছে 8টা রুল ভালো করে স্টাডি করা, এবং সেই রুলস গুলোকে আপনাদের যদি প্র্যাকটিক্যাল ওয়েতে ভালো করে দেখিয়ে দেওয়া যায়, তাহলেই কিন্তু আপনাদের কাজ চলে যাচ্ছে। একই কথা প্রযোজ্য টেন্সের ক্ষেত্রে। টেন্স টেন্স নিয়ে আমার সবচেয়ে বেশি আসলে হতাশা ছিল মূল কোর্সের ক্লাসে, মানে বাংলাদেশের গ্রামার পড়ার স্টাইলের জন্য। আম, আমার বোধহয় একটা রিভিউ আছে যেখানে একজন স্টুডেন্ট হচ্ছে স্পেসিফিকলি টেন্সের ক্লাসগুলোর কথাই বলেছে, যে টেন্স জিনিসটা এই কোর্সের 2 ক্লাসে আসলে মূলত বুঝতে পেরেছি। টেন্স খুবই চমৎকার এবং প্র্যাকটিক্যাল একটা জিনিস, এবং এটাকে যেভাবে আমাদের স্কুল কলেজে পড়ানো হয়, সেটা মোটামুটি আসলে অপরাধের পর্যায়ে পড়ে, যে এইভাবে পড়ানোর জন্য আমরা টেন্স কিছু আমাদের মনে থাকে না। সো আমি টেন্সটাকে একটু ডিফারেন্টলি এখানে পড়িয়েছি, এবং আমি দেখিয়েছি যে আমাদের সবগুলো টেন্স কিন্তু প্র্যাকটিক্যালি প্রয়োজন পড়ে না। আমরা স্কুল কলেজে পড়ি হচ্ছে সব মিলিয়ে 12টা টেন্স, তাই না? তো আমি এখানে দেখিয়েছি আমাদের আসলে 7টা টেন্স পড়লেই চলে, এবং ওই 7টা টেন্স আমরা যদি ভালো করে বুঝি এবং তাদের ভয়েস চেঞ্জ গুলোও যদি আমরা করতে পারি, দ্যাট ইজ মোর দেন এনাফ। নাও এই 7টা টেন্স পড়ার পরে আমরা গ্রামারের ক্লাস পড়ে, এখানে গ্রামারের যে 10 নম্বর ক্লাসটা সেটা খুব জরুরি। এখানে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের সেন্টেন্স স্ট্রাকচারের উপরে প্র্যাকটিস করব। করার পর আমরা হচ্ছে ফাইনাল দুটো সেশনে এই যাবৎ ক্লাসগুলোতে যে গ্রামারের রুলগুলো পড়লাম সেগুলোকে আমরা অ্যাপ্লাই করে দেখবো বেসিক স্পিকিং এর ক্ষেত্রে এবং বেসিক রাইটিং এর ক্ষেত্রে। সো এভাবে ওভারঅল ঠিক যে গ্রামার গুলো দিয়ে আমাদের আইএলটিএস তথা প্র্যাকটিক্যাল লাইফকে আমরা ইংরেজিটাকে আরেকটু স্বচ্ছন্দে ইউজ করতে পারবো, সেই গ্রামার গুলোই মূলত এখানে আলোচনা করা হয়েছে। সো এইবার আম, রিফাতের বোধহয় প্রশ্ন আছে। রিফাত, আনমিউট করুন ভাই। কোন 7টা টেন্স যদি স্যার কোন 7টা টেন্স যদি একটু বলতেন। 7টা টেন্স এবং 7টা টেন্স কেন, সেটা হচ্ছে আমরা ক্লাসে তো আলোচনা করবোই, ওই সময় আমরা দেখবো। আজকে বোধহয় আমাদের খুব বেশি সময় নেই, আজকে আমরা অন্য একটা জিনিস করব। অন্য একটা জিনিস হচ্ছে যে এখানে একটা অংশকে আমি বাদ দিয়ে গেছি, সেটা হচ্ছে কনজাংশন। কনজাংশন সম্ভবত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ, কিন্তু এটা স্কুল কলেজেও আমাদের মোটামুটি মানে অগ্রাহ্য করা হয়। এর একটা রিজন কি হতে পারে আমি ঠিক জানি না, হয় এটাকে খুব ভালো মতো পড়ানো হয় না, আর না হলে পড়ালে অনেক বেশি কনজাংশন পড়ানো হয়, যা আমাদের আসলে মাথার উপর দিয়ে যায়। কনজাংশন খুব জরুরি, কারণ কনজাংশনের সাথে সরাসরি কানেক্টেড হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার, এবং কমপ্লেক্স সেন্টেন্সের সাথে পুরোপুরি জড়িত আপনার রাইটিংটা 6.5 বা তার উপরে পাবে কিনা। আপনার রাইটিং 6.5-এর উপরে পাবে না, বা 6.5 তার উপরে পাবে না, দেখবেন যে 6 পাচ্ছে। এর কারণ হচ্ছে আপনার রাইটিং এর 50% অ্যাটলিস্ট কমপ্লেক্স সেন্টেন্সে লিখতে হবে। নাও আমাদের একটা ধারণা আছে কমপ্লেক্স সেন্টেন্স বোধহয় খুব কঠিন কোনো কিছু,
রাইট? আপনাদের স্পিকিং এবং রাইটিং ক্লাসগুলোতে কমপ্লেক্স সেন্টেন্সের উপরে দুটো আলাদা আলাদা সেশন থাকে, বাট দিস ইজ নট এনাফ। কারণ আপনি যদি কনজাংশন ভালো করে বুঝতে না পারেন, সাবঅর্ডিনেট কনজাংশন আপনি যদি বুঝতে না পারেন, তাহলে আপনি কিন্তু ওই স্পিকিং এবং রাইটিং ক্লাসে যখন কমপ্লেক্স সেন্টেন্স পড়ানো হচ্ছে, সেটাতে আপনাদের স্ট্রাগল করতে হবে। হ্যাঁ, আমার আইএলটিএস কোর্সের স্পিকিং এবং রাইটিং ক্লাসগুলোতে আমি সংক্ষেপে সহজভাবে কমপ্লেক্স সেন্টেন্স লেখার কিছু পদ্ধতি দিয়েছি, বাট স্টিল স্টুডেন্টরা ওটাতে স্ট্রাগল করতে পারে যারা ছোটবেলায় কনজাংশনের ক্লাসটা ঠিকমতো করে নেই, বা যাদেরকে কনজাংশনের ক্লাসটা ঠিকমতো করানো হয়নি। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আজকে আমি আপনাদের এখন কিছুক্ষণের একটা ছোট্ট প্র্যাকটিস সেশন নিতে যাচ্ছি আজকের আমাদের ডেমো ক্লাসের অংশ হিসেবে, যেখানে আপনারা একটু গ্লিমস পাবেন যে আমাদের প্রি আইএলটিএস কোর্সের ক্লাসগুলো কেমন ভাবে হবে। তো সেটার জন্য আমি আজকে আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি আজকের ক্লাস থেকে আপনারা যেন অন্তত কিছু একটা জিনিস নিয়ে যেতে পারেন, সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। নাও, রিলেটিভ প্রোনাউন হচ্ছে এমন একটা প্রোনাউন যেটা কিনা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে সাহায্য করে। এটা নিয়ে এখন আমরা একটু আলোচনা করব, বাট তার আগে আমি আপনারা যারা জয়েন করেছেন আপনাদেরকে একটু চ্যাট বক্সে একটা জিনিস জানতে চাইবো আপনাদের কাছে, আপনারা কে কোত্থেকে জয়েন করেছেন। যেহেতু আমরা ক্লাসের মিডল পয়েন্টে চলে এসেছি, আমি জয়েন করেছি লন্ডন থেকে। আপনারা একটু চ্যাট বক্সে কাইন্ডলি লিখে জানান কে কোত্থেকে জয়েন করেছেন। আমরা 1 মিনিট পরে এই সেশনটা শুরু করতে যাচ্ছি, মানে আমাদের এই অংশটুকু, পরের পার্টটুকু আর কি। তো এতক্ষণ যারা পরে জয়েন করেছেন তাদেরকে একটু মনে করে দিচ্ছি, আজকের এই সেশনটাতে আমরা আলোচনা করছি আম, আমাদের নতুন যে কোর্সটা শুরু হতে যাচ্ছে প্রি আইএলটিএস কোর্স, সেটার ব্যাপারে। প্রি আইএলটিএস কোর্সটা হবে আমাদের হচ্ছে শনি সোম বুধবার রাত 8:30 থেকে। প্রি আইএলটিএস কোর্সের মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা যারা প্র্যাকটিক্যালি গ্রামারটাকে শিখতে যাচ্ছি এবং আমরা যারা আইএলটিএস এ বিশেষ করে রিডিং রাইটিং এ ভালো স্কোর করতে যাচ্ছি, সেটার জন্য গ্রামারটা আমরা যদি ক্লিয়ার রাখতে পারি তাহলে আমাদের জন্য খুবই সুবিধা হয়। আমরা যারা প্রফেশনাল লাইফে ইংরেজিটাকে আরেকটু কারেক্ট ওয়েতে এবং স্ট্যান্ডার্ড একাডেমিক ওয়েতে ইউজ করতে চাচ্ছি, তাদের জন্য এই 1 মাসের কোর্সে 12টা ক্লাস সপ্তাহে 3 দিন হবে। 1 মাসের এই কোর্সগুলো আপনারা আইএলটিএস কোর্সের পাশাপাশি জবের পাশাপাশি আপনারা করতে পারবেন, কারণ ক্লাসটা আপনাদের কিন্তু খুব বেশি স্ট্রাগল বা খুব বেশি স্ট্রেসফুল হবে না। এটা খুব ফান ওয়েতে আমরা অল্প অল্প ছোট ছোট কিছু জিনিসগুলোকে প্র্যাকটিস করব প্রতিটা ক্লাসে, যেগুলো যে কম্পোনেন্টস গুলো আইএলটিএস এর জন্য বা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে জরুরি হয়ে দাঁড়াবে। আমার উদ্দেশ্য এটা নয় আপনাদের গ্রামারের এক একজন বিশেষজ্ঞ বানানো। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই কোর্সটা করে আপনার গ্রামারের বিষয়ে কনফিডেন্ট থাকবেন যে হ্যাঁ, আমি জানি আসলে রাইটিং এর সময় কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স লিখতে হবে, আমি জানবো টেন্সের কোন টেন্স কোথায় আসলে ব্যবহার করতে হয়। আমি বাংলা সংজ্ঞা ধরে মুখস্থ করে আমাকে আসলে ইংরেজি ব্যবহার করতে হয় না, আমাকে বাংলায় ট্রান্সলেশন করে ইংরেজি যেন ইউজ করতে না হয়। বাংলায় আসলে আইএলটিএস শেখা যায় না, আইএলটিএস যেহেতু ইংরেজি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং, সো এটাকে আসলে ইংরেজিতেই শিখতে হবে এবং ইংরেজিতে আপনারা কল্পনা করার মাধ্যমে এটাকে শিখতে পারবেন। দিস ইজ নট এ বিগ ডিল। সো আমাদের 1 মিনিট 2 মিনিটের মতো হয়ে গেছে, আমরা এখন একটু এই অংশটুকুতে দেখব রিলেটিভ প্রোনাউন, গ্রামারের যে একটা অংশ, এটা আসলে কি নিয়ে কথা বলে। লেটস ট্রাই দিস। রিলেটিভ প্রোনাউন হচ্ছে এমন কিছু শব্দ যারা রিলেটিভ ক্লজকে নিয়ে আসে এবং আরেকটা মেইন ক্লজের সাথে তাদেরকে কানেক্ট করে। ব্যাপারটা কিভাবে বলতে পারি, যে দুটো বাক্যকে যুক্ত করবে এই রিলেটিভ প্রোনাউন গুলো, দুটো বাক্যকে যুক্ত করে তারা একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করবে। কিভাবে করবে চলুন দেখা যায়। রিলেটিভ প্রোনাউন শুরুতে আমরা নামগুলো মনে রাখি। কোনগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন? কমন রিলেটিভ প্রোনাউন গুলো হচ্ছে এগুলো, আপনাদের সবগুলোই পরিচিত। এগুলোকে আপনারা WH কোশ্চেনের প্রোনাউন হিসেবে চেনেন, রাইট? যে জিনিসটা ক্লিয়ার করা দরকার সেটা হচ্ছে এই শব্দগুলোর উচ্চারণ, তাই না? সবাই আমার সাথে এখন একটু প্র্যাকটিস করে দেখুন তো এই শব্দগুলোর উচ্চারণ কেমন। এটার উচ্চারণ হচ্ছে হু, ঠিক আছে, রাইট? WHOM, হুম, এটাও ঠিক আছে। এইটার উচ্চারণ কি? WHICH, এভরিওয়ান। কেউ আনমিউট করুন, বলেন আমরা বলেন তো বলেন। বলি যে হুইচ হুইশ হুইচ, বলি কিন্তু হুইচ,
কিন্তু আমি এখানে Which? লিখে রেখেছি উইচ। কেন লিখে রেখেছি? এর কারণ হচ্ছে ডাব্লিউএইচ এর পরে শুধুমাত্র যদি ও থাকে, ডাব্লিউএইচ এর পরে কি থাকলে, ও থাকলে প্লাস ও, তাহলে এটার উচ্চারণ আসলে হয়ের মতো হবে। আমি দেখি তো বাংলাটা অন করি, একটা সেকেন্ড আমি বাংলা অভ্রমণ করে নিচ্ছি। হ্যাঁ, ওকে। ডাব্লিউএইচ এর পরে যদি ও বসে তাহলে এটার উচ্চারণ হয়ের মতো হয়। সো আপনারা যখন দেখতে পাচ্ছেন হু, হুম, বা পুরোটার ইংলিশ হচ্ছে হোল, How? হো, আর এটা আর কি একটা জায়গার নাম আছে, ও, পোল্যান্ড, এরকম একটা জায়গার নাম আছে। তো ডাব্লিউএইচ এর পরে ও থাকলে আমরা সেটার উচ্চারণ করবো হচ্ছে হ। কিন্তু ডাব্লিউএইচ এর পরে ও ছাড়া যদি অন্য কিছু থাকে, কি থাকতে পারে, আই থাকতে পারে, এ থাকতে পারে, রাইট, ই থাকতে পারে, সবগুলোর ক্ষেত্রেই এটার উচ্চারণ হবে হচ্ছে অ। ওকে, সো WHIH এটা হচ্ছে উইচ, WHERE উচ্চারণ হচ্ছে ওয়্যার, WHEN Where? ওয়েন। সো এটা আপনারা বলেন তো দেখি, আপনারা এই প্রাণীটার তো নাম চেনেন, বলেন তো এটার নামের উচ্চারণ কি? ব্লু Blue. হোয়েল? ব্লু Blue. হুইল। Blue whale. Blue whale. হোয়েল না, এটা হচ্ছে Blue আমাদের whale. এক্স্যাক্টলি, এটার উচ্চারণ হচ্ছে ব্লু। আমার যুক্তাক্ষর ওঠে না তো, আমি এটাকে লিখে দিচ্ছি Blue whale. ওয়েল। হ্যাঁ, এটা Blue উচ্চারণ আসলে whale. ওয়েল। Blue হ্যাঁ, whale. হ্যাঁ, এখানে কিন্তু হ আমরা যেন এখন থেকে আর না বলি। সো সবাই একবার আমার সাথে খেয়াল করুন, WHO, হু, হুম, সবাই বলেন আমার সাথে, আনমিউট করেন একটু, Who? এলাকার মানুষজনকে Whom? বিরক্ত করেন, রাত হয়েছে তো, সবাই আনমিউট করেন আমার সাথে, দেখি সবাই Who? আনমিউট করেন। Whom? হু, হুম, সবাই, হু, হু Who? হুম, Whom? which, where, when, Which? Which, Where? where, When? আরেকবার হু, হুম, Who? who, Whom? which, where, when, which Which? were which, when, Where? where, when, When? শেষবারের মতো হু, হুম, who who, whom, 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 which, which, where, when, where, when. which, which were where, Where? when. when. When? বাস, ভেরি গুড। এবং আরেকটা হচ্ছে দ্যাট। এই That. কয়েকটা শব্দকে, এই কয়েকটা শব্দকে বলে হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন এদেরকে কেন বলে? কারণ ওরা হচ্ছে সম্পর্ক তৈরি করে দেয়। হুম, একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের অংশের সম্পর্ক তৈরি করে। চলুন একটু দেখা যাক কিভাবে এটা করে। সো ফর এক্সাম্পল ধরুন আমরা হচ্ছে প্রোনাউন জিনিসটাকে আগে একটু খেয়াল করি, রিলেটিভ প্রোনাউন বোঝার জন্য আগে আমরা একটু মনে রাখি যে প্রোনাউন জিনিসটা কি। প্রোনাউন হচ্ছে ওই শব্দগুলো যারা নাউনকে রিপ্রেজেন্ট করে, যে নাউনকে রিপ্রেজেন্ট করে সেই হচ্ছে প্রোনাউন। যেমন করিম ইজ এ গুড বয়, হি গোজ টু স্কুল। এখানে করিম একটা নাউন, হি একটা প্রোনাউন, কারণ হি রিপ্রেজেন্ট করছে করিমকে, হি করিমকে বোঝাচ্ছে। সো প্রোনাউন ছোটবেলায় পড়ার জিনিস। নাও ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে যেটা কিনা এমন, মানে রিলেটিভ প্রোনাউন হচ্ছে ওই সমস্ত ডাব্লিউএইচ ওয়ার্ড যারা রিপ্রেজেন্ট করে হচ্ছে নাউনকে, মানে নাউনের বদলে তারা বসে, এরকম ডাব্লিউএইচ ওয়ার্ড গুলোকে রিলেটিভ প্রোনাউন বলে। নাউনের বদলে যখন কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড বসছে তখন তাকে রিলেটিভ প্রোনাউন বলে। কখন? চলেন দেখা যাক। সো দেখুন একটা শব্দকে, আই লাইক জিম, জিম ইজ মাই বেস্ট ফ্রেন্ড, দিস এরিয়া ইজ কল্ড কক্সেস বাজার, কক্সেস বাজার ইজ এ ফেমাস প্লেস। দুটো বাক্যে আপনি হচ্ছে দুবার দুবার করে কি ইউজ করলেন? নাউন ইউজ করলেন। আমরা কি এখানে প্রোনাউন ইউজ করতে পারি? আপনাদের সবারই মাথায় চলে এসেছে এখানে আমরা কিন্তু দুটো প্রোনাউন ইউজ করতে পারি খুব ইজিলি, রাইট? এবং এটা আপনারা পারেন। আপনারা বলতে পারেন হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, বা ইট ইজ এ ফেমাস প্লেস, হুইচ ইজ কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট, নো প্রবলেম। বাট এখানে আপনারা চাইলে রিলেটিভ প্রোনাউনও ব্যবহার করতে পারেন। আমি দেখাবো রিলেটিভ প্রোনাউন আপনারা
কিভাবে ব্যবহার করতে পারেন, এবং তারপরে আমি আলোচনা করব কেন আপনি ব্যবহার করতে যাবেন, তাই না? আপনি তো ইট এবং হি দিয়ে সুন্দর মতো লিখতেই পারছেন, বলতেই পারছেন, কোন দুঃখে আপনি এখানে রিলেটিভ প্রোনাউন ইউজ করবেন? ট্রাস্ট মি, আমি এটা নিয়ে আলোচনা করব। বাট তার আগে আমরা দেখি এখানে রিলেটিভ প্রোনাউনকে কিভাবে আমরা নিয়ে আসতে পারি। রিলেটিভ প্রোনাউনকে নিয়ে আসলে আমাদের যে সুবিধাটা হবে সেটা হচ্ছে এখানে আমরা বাক্য দুটোকে জোড়া লাগিয়ে দিতে পারবো। জোড়া লাগালে সুবিধাটা কি? জোড়া লাগালে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হবে। দুটো বাক্যকে জোড়া লাগালে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়। কম্পাউন্ড সেন্টেন্সও তৈরি হয়, সেটা আমাদের কনজাংশনের ক্লাসে আলোচনা হবে। আজকে আলোচনার স্বার্থে মনে রাখেন, দুটো বাক্যকে যুক্ত করে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে পারবো। কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার ফজিলত কি? রাইটিং এ ভালো স্কোর পাওয়ার টার্গেটই হচ্ছে, মানে রিকোয়ারমেন্টই হচ্ছে যে আপনাকে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে হবে। এটা শুধু রাইটিং না, এটা অবশ্য আপনাদের স্পিকিং এর ক্ষেত্রেও স্কোরের একটা রিকোয়ারমেন্ট। স্পিকিং এবং রাইটিং এ আপনি যদি 6.5 এর উপরে পেতে চান, আপনাকে অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করতে হবে। সো আপনি চাইবেন হয়তো এই দুটো বাক্যকে আলাদা করে না বলে এদেরকে জোড়া লাগিয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে, এবং সেটার জন্য খুব সহজে আপনি করতে পারেন যদি আপনি রিলেটিভ প্রোনাউনকে মনে রাখেন। ভেরি ইজি। I like Jim. Jim is my best friend. This area is called Cox's Bazar. Cox's Bazar is a famous place. আমি এখন আপনাদের দেখাচ্ছি কিভাবে এটাকে জোড়া লাগাবেন। তারপর আমি দেখাবো এরকম আর কি কি শব্দ দিয়ে আপনারা জোড়া লাগাতে পারেন এবং রিকোয়ারমেন্টটা আসলে কি। আপনি জিমকে উঠিয়ে দিয়ে হু যদি বসিয়ে দেন এবং এখানে যদি একটা কমা দেন, বাস আপনি কি পেয়ে যাচ্ছেন সামিউল? আপনি একটা কমপ্লেক্স সেন্টেন্স পেয়ে যাচ্ছেন। I like Jim, who is my best friend. This area is Cox's Bazar, which is a famous place. এই দুটো বাক্যই কমপ্লেক্স সেন্টেন্স যেখানে রিলেটিভ প্রোনাউন ইউজ করা হলো। আপনারা সবাই একটু এটাকে খেয়াল করুন। ক্লাসের পরের 15 মিনিটে আমি আপনাদের দেখাবো এগুলোর রুলগুলো কি কি, যেটা আপনারা মনে রাখলে সহজেই আর কি এরকম আরো অনেকগুলো বাক্য তৈরি করতে পারবেন। 1 মিনিট আপনারা এটা দেখুন। এর মধ্যে আমি একটু খেয়াল করি কারা কারা জয়েন করেছে। অলোক জয়েন করেছেন, আমার পুরনো স্টুডেন্ট। অলোক স্যার কেমন আছেন? এলাকার অবস্থা কি? কোথায় অলোক, কোথায়? আর কে কে জয়েন করেছে? মিট করে যাচ্ছে তো না? অলোকের নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, ওকে। নাজমুল জয়েন করেছেন। নাজমুলদের আজকে ক্লাস আছে? আহ, নাজমুল না স্যার? স্যার, ও, না আজকে না নাই, স্যার, আজকে আমাদের ক্লাস গতকালকে নেই। ছিল। গতকালকে ক্লাস ছিল তাই না নাজমুল? 609। হ্যাঁ হ্যাঁ স্যার ইয়াতে ছিল স্যার, আমাদের হ্যাঁ, রাইটিং রাইটিং এর ক্লাস ছিল। ছিল গতকালকে। হ্যাঁ স্যার, হ্যাঁ, রাইটিংটা কঠিন লাগতেছে নাজমুল? না না সোজা না? স্যার, সোজা না? না না ঠিক আছে স্যার, think so. ঠিক আছে, ঠিক আছে। ওকে, Yeah, সো okay, স্যার। আবার আমরা ব্যাক করছি আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের দিকে। সো আমরা দেখতে পেলাম যে হু এবং উইচ আমরা এখানে ইউজ করতে পারছি, বাট আর কি কি? এখানে এই দুটোই হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন, বোথ আর রিলেটিভ প্রোনাউন। না, এবার পরের অংশের দিকে আমরা একটু খেয়াল করি। এখানে আমি আরো কিছু ভেরিয়েশন দেখাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে এখানে পার্থক্য কি হলো? I like Jim, who is my best friend. I like Jim, whom I know since 2017. এখানে কেন হু দিলাম এবং এখানে কেন হুম দিলাম? আবার দিস এরিয়া ইজ কল্ড কক্সেস বাজার, which is a famous place. This area is called Cox's Bazar, where my friends lives. কেন এখানে which বসলো এবং কেন এখানে where বসলো? কেন এখানে whom বসলো? কেন এখানে হু বসলো? আর কেন এখানে হুম বসলো? বোথ কেসেস এটা কিন্তু জিম ছিল, এটাও কিন্তু জিম ছিল, এটাও কক্সেস বাজার, এটাও কক্সেস বাজার। মজার ব্যাপার হচ্ছে এই রুলটা আপনারা ছোটবেলায় পড়েছেন। কারো কি মনে আছে কেন হু এবং হুম বসেছে? মাহবুবা? আর হু বসেছে জিমের পরিবর্তে সে পার্সন, এজন্য।
আর আর এখানে হোম হোম, বসেছে সেও পার্সন, বাট যাকে, এটা বুঝাচ্ছে যাকে আমি ছোটবেলা থেকে বাংলা, চিনি। না না না, বাংলা দিয়ে না না, বাংলা দিয়ে না। কেন বাংলা দিয়ে না, আমি একটু মাহবুবাকে বলি আগে। হ্যাঁ মাহবুবা, কেন বাংলা দিয়ে আপনি ইংরেজিটা নিয়ে আসতে পারবেন না, কেন বাংলায় আপনি আইএলটিএস করতে পারবেন না? তার কারণ হচ্ছে আপনি সবসময় গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না। এগুলো তো আপনাকে নিজে লিখতে হচ্ছে, তাই না? রাইটিং এর সময় আপনি বসে আছেন, আপনি লিখতে চাচ্ছেন, আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না আপনার মাথায় ঠিক সঠিক বাংলাটা সবসময় আসবে। আপনাকে ইনটুইটিভ ওয়েতে জানতে হবে যে ওকে ফাইন, ঠিক আছে, এখানে আমি এইভাবে লিখছি, এরপর আমার একটা তথ্য দিব, হু দিব না হুম দিব, প্র্যাকটিক্যালি আমাদের জানতে হবে। বাট মাহবুবা ভাইয়া আপনি যেটা ভার্বের সাথে লাইনটা গো বললেন, বসে না। মাহবুবের সাথে কথাটা শেষ করি, বাট মাহবুবা যেটা বললেন এটা অ্যাকচুয়ালি বইতে লেখা আছে। মাহবুবা এটাই বইতে লেখা আছে চৌধুরী হোসেনের। আনফরচুনেটলি এটা আপনি প্র্যাকটিক্যালি ইউজ করতে পারবেন না। এবার সোলাইমান স্যার। হ্যাঁ, আমরা তো জানি যে হু প্লাস ভার্ব হয় সব সময়, আর হুম প্লাস নাউন হয়। এই ফরম্যাটেও বসছে হু এবং হুম। ব্যক্তি তো অবশ্যই বোঝাচ্ছে। হু নোজ মি বেটার, এটা ইন এ ওয়ে ঠিক আছে, হ্যাঁ সোলাইমানের এই ব্যাখ্যাটা আমি নিব, এটা ইন এ ওয়ে ঠিক আছে, বাট এটা আরো সহজভাবে বোঝার একটা পদ্ধতি আছে, সেটা আজকে আমি দেখাই দেবো সোলাইমান। হ্যাঁ, বাট আপনার তথ্যটা ভুল না। হুম, বাট দেন এগেইন বুঝে ব্যাপারটা হচ্ছে ব্যবহারের সময় আমাদের নিয়ে আসাটা কোনটা প্র্যাকটিক্যালি আর কি, আমি ট্রাই করবো আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল ওয়েতে দেখানোর জন্য। গুড জব সোলাইমান, গুড জব মাহবুবা। ওকে, সো এবার আমরা ব্যাক করছি আমাদের এই লাইনগুলোর দিকে। সবাই তাহলে আপনারা খেয়াল করলেন যেখানে হু এবং হুম বসছে, উইচ এবং ওয়্যার বসছে, সম্ভবত এখানে কোন একটা রিজন আছে। রিজনটা অ্যাকচুয়ালি কোয়াইট স্ট্রেট ফরওয়ার্ড, চলেন আমি আপনাদেরকে দেখাই। নাও এই দুটো ক্ষেত্রে যেটা রুল, যেটা নিয়ম, সেটা হচ্ছে ডিরেক্ট এবং ইনডিরেক্ট। ডিরেক্ট আর ইনডিরেক্ট মানে কি? আই লাইক জিম, জিম ইজ এ গ্রেট পার্সন, এই বাক্যটা, আর আই লাইক জিম, আই নো জিম সিন্স 2017, এই দুটোর মধ্যে পার্থক্য কি? দুটো বাক্যতেই জিম আছে, খেয়াল করুন, যেহেতু প্রোনাউন ইউজ করতে হবে, সো আমি জানি যে আমি এই লাইনে জিম বলেছি, পরের লাইনেও জিম আছে, আমি তাহলে জিমকে উঠিয়ে দিয়ে প্রোনাউনটা ইউজ করব। দুই লাইনে আমি জিম ইউজ করব না, একবার জিম ইউজ করে পরের লাইনে জিমের বদলে আমি হচ্ছে একটা প্রোনাউন ইউজ করবো, আমি জানি। বাট এই লাইনটা এবং এই লাইনটার মধ্যে পার্থক্য কি? চোখের দেখায় সবাই একটু আনমিউট করে বলুন তো, কে সবার আগে বলতে পারছে দুটোর মধ্যে পার্থক্য কি আসলে? দুটো বাক্যে জিম, জিমের পার্থক্য কি? এনিওয়ান বলে ফেলেন, বলে ফেলেন। স্যার, মাহবুবা। একটা একটা হলো পার্সন হুম হুম। সম্পর্কে, আর একটা হলো সময় সম্পর্কে। না, তা না, আরেকটু আরেকটু চোখের সামনে আছে আপনার মাহবুবা। আর কেউ? সামিউল, চোখের সামনে একটা দুটো হচ্ছে বাক্যতে প্রেজেন্ট, পার্থক্যটা কি? একটা একটা প্রেজেন্ট আর একটা পাস্টের কথা বলছে। না, সেটাও না, আরো চোখের সামনে জিম শব্দটা কোথায় আছে? জিমের লোকেশনটা দেখেন, আমাদের একটা জিম নিয়ে হচ্ছে কথা বলছি না? সার্ভের সাবজেক্ট হিসেবে আর একটা অবজেক্ট হিসেবে। হ্যাঁ, একটা হচ্ছে জিম শুরুতে আছে, জিমকে দিয়েই বাক্যটা শুরু, জিম ইজ এ গ্রেট পারসন, জিম গোস টু স্কুল, জিম ওয়ার্কস ফর মাহবুবা, রাইট, জিম ইজ ফ্রেন্ড অফ মাহবুবা, সব ক্ষেত্রেই জিম শব্দটা শুরুতে আছে। গ্রামারের ভাষায় এটাকে বলে হচ্ছে সাবজেক্ট ফর্মে আছে, সামিউল যেটা বলছিল, শুরুতে আছে, তার মানে ডিরেক্ট। তার মানে আপনি যখন এই দুইটা বাক্যকে জোড়া লাগাবেন, জিমের পরেই ডিরেক্টলি জিম পাচ্ছি আমি, বুঝতে পেরেছি সবাই? জিমের পরেই ডিরেক্টলি জিম। আর আরেকটা বাক্যে আই লাইক জিম, আই নো জিম সিন্স 2017, আমি জানি জিমের বদলে পরের বাক্যে আমাকে প্রোনাউন ইউজ করতে হবে, কিন্তু পরের বাক্যে জিম শুরুতে নাই, শুরু হয়েছে আই দিয়ে, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আই। জিম ভিতরের যে কোনো জায়গায় থাকতে পারে, কিন্তু সে শুরুতে নাই, শেষে থাকতে হবে তা নয়, জিম বাক্যের ভিতরে যে কোনো জায়গায় থাকতে পারে। আই নো জিম, আই নো হিম এন্ড জিম, এরকম করে আর কি, যে কোনো জায়গায় থাকতে পারতো, কিন্তু শুরুতে নাই। এই জিনিসটাকে বলে ইনডিরেক্ট। ডিরেক্ট হচ্ছে, কারণ আমরা তো জোড়া লাগাচ্ছি পরের বাক্যটাতে, তাই না? এই বাক্যটা তো আমাদের আছে, আমরা জানি এই বাক্যের শেষ লাইনে যে শব্দটা আছে এটাকে আমরা রিপ্লেস করব, পরের বাক্যটার শুরু থেকে এই শব্দটা আছে নাই,
তাহলে এটা হচ্ছে ইনডিরেক্ট। সো দুটো বাক্যকে যখন আপনি রিপ্লেস করবেন রিলেটিভ প্রোনাউন দিয়ে দুটো বাক্য থেকে একই শব্দকে, তখন শব্দ দুটো হয় দুভাবে থাকতে পারে, হয় ডিরেক্টলি আর একটা ইনডিরেক্টলি। দেখেন তো আপনারা এটা বুঝতে পারলেন কিনা। আমি আপনাদের 1 মিনিট একটু দেখতে দিচ্ছি, ডিরেক্ট এবং ইনডিরেক্ট ব্যাপারটা বুঝে নেন। এরকম আরো বুঝতে নানান পেরেছি। শব্দ আপনারা তৈরি করতে পারবেন, রাইট? এবং এটা কিন্তু শুধু যে জিম বা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য তা কিন্তু নয়, রাইট? এটা কিন্তু আমরা জায়গা দিয়েও বলতে পারি। আমি জায়গা দিয়ে আপনাদের একটা দেখাচ্ছি। I will visit London. London is a nice place. I will visit London. I have a meeting at London. Right? Direct, indirect. Now, এবার আপনারা কিন্তু অনুমান করতে পারছেন। এই বাক্যটাতে আবার খেয়াল করুন। I like Jim, who is my best friend. I like Jim, whom I know since 2017. কেন? কারণ ডিরেক্ট রিলেটিভ হচ্ছে হু। পার্সনের ক্ষেত্রে ডিরেক্ট রিলেটিভকে বলে, রিলেটিভ প্রোনাউনকে বলে, প্রোনাউন হচ্ছে হু। পার্সনের ক্ষেত্রে দুটো রিলেটিভ প্রোনাউন আছে। পার্সনের ক্ষেত্রে দুটো রিলেটিভ প্রোনাউন আছে, একটা হচ্ছে হু, একটা হচ্ছে হুম। ডিরেক্ট যখন আপনি দুটো বাক্যকে জোড়া লাগাচ্ছেন আপনি ইউজ করবেন হু শব্দটা। ইনডিরেক্ট যখন আপনি দুটো শব্দকে জোড়া লাগাচ্ছেন আপনি ইউজ করবেন হুম শব্দটাকে। হু এবং হুম। এখন এখানে হুম শব্দটা কোত্থেকে আসলো? অ্যাকচুয়ালি ওই যে আগের লাইনে জিম যে ছিল, এই যে জিম যে ছিল, জিমকে আমি আসলে উঠাই দিছি, এটা জিম আর নাই। ওকে, জিমকে ভুলে যান, কারণ আমি এখন জোড়া লাগাতে যাচ্ছি। জোড়া লাগানোর জন্য আমি জিমকে ভুলে ডিলিট করে দিলাম। আই নো সিন্স 2017। আর এই জিমকে উঠায় দিয়ে আমি সামনে নিয়ে আসলাম। ওকে, সামনে নিয়ে এসে এই জায়গায় আমি হচ্ছে হুম বসায় দিব। আই লাইক জিম হুম আই নো সিন্স 2017। দেখেন তো পরের অংশটা সবাই বুঝতে পারলেন কিনা। তাহলে বাক্যটা হচ্ছে আই লাইক জিম আই নো জিম সিন্স 2017। আমি যেহেতু এটাতে ইনডিরেক্ট, মানে ঠিক পরপর জিম নাই, আমি বসাবো হচ্ছে আই লাইক জিম হুম আই নো সিন্স 2017। আর যখন এই দুটাকে জয়েন করব আমি তখন হচ্ছে সিম্পলি এটাকে মুছে দেব। মুছে দিয়ে আই লাইক জিম ড্যাশ ইজ এ গ্রেট পারসন। সো এখানে আমি বসাবো ডিরেক্ট প্রোনাউনটা, এবং আমি জানি পার্সনের ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে ডিরেক্ট প্রোনাউন হচ্ছে হু। তাই আমি লিখলাম আই লাইক জিম হু ইজ এ গ্রেট পারসন। আই লাইক জিম হুম আই নো সিন্স 2017। এই দুটা বাক্যকে সবাই একটু দেখেন তো, আমরা বুঝতে পারবো কিনা। সো পার্সনের ক্ষেত্রে মাত্র দুটো রিলেটিভ প্রোনাউন আছে, একটা হচ্ছে হু এবং হুম। ডিরেক্ট যখন দুটো বাক্যকে জয়েন করছেন আপনি হু দিয়ে যুক্ত করবেন। ইনডিরেক্ট বাক্যগুলোতে আপনি যে যোগ করতে চান আপনি যোগ করবেন হচ্ছে হুম দিয়ে। এভাবে পার্সন, প্লেস, অবজেক্ট এবং টাইম সবগুলোর ক্ষেত্রেই ডিরেক্ট এবং ইনডিরেক্ট প্রোনাউন আছে। পার্সন, প্লেস, টাইম এবং অবজেক্ট, এদের ক্ষেত্রে আছে আমাদের এরকম ডিরেক্ট এবং ইনডিরেক্ট প্রোনাউন। আপনাদেরকে একটু দেখাচ্ছি। প্লেসের ক্ষেত্রে ডিরেক্ট ইনডিরেক্ট প্রোনাউনটা হচ্ছে উইচ এবং ওয়্যার। সো আই উইল ভিজিট লন্ডন উইচ ইজ এ নাইস প্লেস। লন্ডন ইজ এ নাইস প্লেসের বদলে বলবেন উইচ ইজ এ নাইস প্লেস। আই উইল ভিজিট লন্ডন ওয়্যার আই হ্যাভ আ মিটিং। আই হ্যাভ এ মিটিং অ্যাট লন্ডন ছিল, তো অ্যাট লন্ডন উঠিয়ে গিয়ে ওয়্যার আই হ্যাভ আ মিটিং চলে আসবে। এভাবে আমাদের আরো প্রোনাউন গুলো আছে অবজেক্টের ক্ষেত্রে। আই হ্যাভ আ ক্যাট উইচ ইজ এ ভেরি ডিয়ার টু মি। এটার ইনডিরেক্ট আরেকটা ছিল, কিন্তু দ্যাট বসে আর কি, দ্যাটও বসাতে পারি। ইনডিরেক্ট দ্যাট আই হ্যাভ আ ক্যাট দ্যাট আই কিপ উইথ মি অল দ্য টাইম। আই কিপ দ্য ক্যাট উইথ মি অল দ্য টাইম। বাট আধুনিক ল্যাঙ্গুয়েজে উইচকে এখন ইনডিরেক্টেও ইউজ করা যায়, বাট বেটার হচ্ছে দ্যাট ইউজ করা আর কি। এই বিষয়গুলোতে আরেকটু ডিটেইল আমরা হচ্ছে মূল কোর্সের ক্লাসগুলোতে আলোচনা করব।
সময়ের ক্ষেত্রেও একটু আছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সময়ের ক্ষেত্রে ডিরেক্ট এবং ইনডিরেক্ট হচ্ছে উইচ এবং ওয়েন। সো আই হ্যাভ এ মিটিং ইয়েস্টারডে উইচ ওয়াজ মাই বার্থডে টু। তবে এখানেও এখন আধুনিক সময়ে দুই ক্ষেত্রেই ওয়েন ইউজ করা যায়। বাট আপনি যদি গ্রামাটিক্যালি একটু আপনার দক্ষতাটা শো করতে চান, আপনি হয়তো উইচ ইউজ করবেন, দেখানোর জন্য যে হ্যাঁ আমি আসলে পারি। আই হ্যাড আ মিটিং ইয়েস্টারডে উইচ ওয়াজ মাই বার্থডে টু। আর ইনডিরেক্টের সময় আপনি ওয়েন ইউজ করতে পারেন। আই হ্যাড আ মিটিং ইয়েস্টারডে, ইট ওয়াজ স্নোয়িং অল ডে ইয়েস্টারডে। আই হ্যাড আ মিটিং ইয়েস্টারডে ওয়েন ইট ওয়াজ স্নোয়িং। এরকম। সো এই বিষয়ে আর একটু ডিটেল আমরা হচ্ছে প্রোনাউনের সেশনসটাতে দেখব। বাট আশা করি আজকে আপনারা মোটামুটি একটু দেখতে পেলেন রিলেটিভ প্রোনাউনের একটা বিষয়। সো রিলেটিভ প্রোনাউন গুলোকে আমরা মনে রাখবো হু, উইচ, হুম, ওয়্যার, ওয়েন, ওয়াইল। ওয়াইলটা না, সরি, ওয়াইলটা না, এটা দ্যাট হবে, ভুল লিখেছি। আর এখানে আমাদের যে রিলেটিভ প্রোনাউন গুলো আমি দেখিয়েছি, এই রিলেটিভ প্রোনাউন গুলোকে দিয়ে আপনারা বাক্য কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারেন। নাও এর ভিতরে আরো বেশ কিছু রুল সাব ক্লজ আছে যেগুলো আপনাদের আসলে এই মুহূর্তে প্রয়োজন নেই। আপনারা আজকে এই ডিরেক্ট ইনডিরেক্ট যে অংশটুকু জাস্ট পড়লেন, এর উপর বেস করেই কিন্তু আপনারা এখনই রিলেটিভ প্রোনাউন লিখতে পারবেন, এবং এটাই আপনাদের জন্য আসলে এনাফ হবে। সো আজকের ক্লাসটা এখানে আমরা শেষ করতে যাচ্ছি, যেহেতু আপনাদের ক্লাস আছে আরেকটা। আজকের ক্লাসের উপরে আপনাদেরকে আমি একটা নোট দিব, আজকে ক্লাসের পরে নোটটা আপনাদের সাথে শেয়ার হবে। আর আপনাদের অনেকের ক্লাসও আছে কিছুক্ষণের মধ্যে, সেই ক্লাসটা তো আপনারা জয়েন করবেন। আম, এর মধ্যে আমরা কিছু প্রশ্ন যদি আপনাদের থাকে সেটা আমি একটু জেনে নিচ্ছি। সোলাইমান, আপনার একটা প্রশ্ন আছে স্যার, বলুন একটু। ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। আমরা তো জি জি, হচ্ছে বেশিরভাগ কমপ্লেক্স সেন্টেন্সকেই মানে করতে হবে। জি জি, হ্যাঁ, হ্যালো, সোলাইমানের কথা শুনতে পাচ্ছি না। আমার কি নেটের সমস্যা না ওর নেটের সমস্যা? ভাইয়া মানে বলতে চাচ্ছি হ্যাঁ, যে জি আমরা তো কমপ্লেক্স সেন্টেন্সটাকেই হচ্ছে প্রায়োরিটি দিচ্ছি রাইটিং এর ক্ষেত্রে, জি, কিন্তু কম্পাউন্ড কারেক্ট। সেন্টেন্স মানে আমরা দিচ্ছি না কেন? কম্পাউন্ড সেন্টেন্সও আমরা মূল কোর্সের ক্লাসে দিব। হুম, আমাদের কম্পাউন্ড সেন্টেন্সের উপরেও আলোচনা হবে আমরা যখন হচ্ছে ক্লাসগুলো একটু দেখাই। আমাদের এই যে কনজাংশনের ক্লাস এবং হচ্ছে সেন্টেন্স মেকিং এর ক্লাস 5 এবং 10, এই দুটো ক্লাসই হচ্ছে আমাদের ভেরিয়াস সেন্টেন্স স্ট্রাকচারের উপরে। যেমন কনজাংশনের ক্লাসটাতে আমরা 3 ধরনের কনজাংশনকে পড়বো: সাবঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন এবং হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। সো কোঅর্ডিনেট কনজাংশন গুলোকে দিয়ে আমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করব। কোঅর্ডিনেট কনজাংশনকে মনে রাখার কিছু টেকনিক এবং সাবঅর্ডিনেট কনজাংশন গুলোর মূল কোনগুলো জরুরি, আর কোরিলেটিভ কনজাংশনকে কেন ইউজ করব না, এই 3টা প্রশ্নের জবাব এই ক্লাসটাতে আছে। সালাম স্যার, ঠিক আছে? ওকে, স্যার ফাতেমা চ্যাট ম্যাম। বক্সটা একটু চেক কর। ওকে, ঠিক আছে। হুম আই লাইক নেমড জিম ইজ মাই বেস্ট ফ্রেন্ড। না, জিম কেন আসবে? জিম একবার আসবে, জিম একবার আসবে। সো আই লাইক জিম দিয়ে তারপরে হচ্ছে আপনাকে রিলেটিভ প্রোনাউন আসতে হবে, মানে রিলেটিভ প্রোনাউন আসবে বাক্যের ভিতরে, লিজা, বাইরে না। এটা দুইটা বাক্যকে জোড়া লাগাবে, বাক্যের শুরুতে আসবে না। সামিউলের প্রশ্ন আছে, সামিউল জি, প্রশ্নটা আসলে তেমন কিছু না, একটা ভালো কথা বলার জন্য আমি আনমিউট করছি। আজকে বলেন। প্রথম আমি এই জিনিসটা এত ভালোভাবে বুঝলাম। এত আচ্ছা, সুন্দর এবং এত ভালোভাবে বুঝছি যে আর জীবনেও ভুলবো না। সোজাতে না, জিনিসটা কিন্তু সোজা। তাহলে তোমার হচ্ছে আরো মজা লাগবে হচ্ছে এই প্রিপোজিশনের ক্লাসগুলা, ঠিক আছে? হিরো আলম যখন তোমাদেরকে পড়াবে তোমাদের আরো মজা লাগবে। স্যার তাহলে কি Okay. ওই সেন্টেন্সটা ইনকারেক্ট? হ্যাঁ হ্যাঁ, ওটা আপু একটু ইনকারেক্ট আছে, এটা আর একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এটা এটা একবার আপনি দেখে নিলেই হবে। মাসুদ রানা স্যারের প্রশ্ন আছে, মাসুদ রানা স্যার বলুন। স্যার এই ব্যাচটা কবে থেকে রান হতে যাচ্ছে আর টাইমিংটা প্লিজ? টাইমিংটা রাত 8:30 শনি সোম বুধ। ওকে, রাত 8:30 শনি সোম বুধ। আহ পুষ্প কি আছে? আমি একটু জিজ্ঞেস করে নিচ্ছি এই ব্যাচটা কবে থেকে শুরু হওয়ার যে কথা। আমরা গ্রুপে আমি একটু দেখে নিচ্ছি। নোটিফিকেশন দিয়ে দিব। হ্যাঁ, সম্ভবত 1 তারিখ থেকে শুরু হবে, 1 তারিখ 1 তারিখ না, আজকে তো হয় না। শুক্রবার
হ্যাঁ, যদি 1 তারিখ শুক্রবার 1 মে সবার ছুটি থাকে, সো আমরা হয়তো 1 তারিখ থেকে শুরু করব। ওরিয়েন্টেশন, হ্যাঁ 1 তারিখ আহ ওরিয়েন্টেশন নিয়ে আমরা 2 তারিখ থেকে ক্লাসটা শুরু হ্যাঁ করতে হ্যাঁ, পারবো আর কি, তাই সো না? আমরা 1 তারিখ স্যার থেকে শিডিউল শুরু যদি করার চিন্তা করতেছি, আমরা জানাই দেব। মাসুদ রানা স্যার, হ্যাঁ শিডিউল হুম 8টায় 8:30টায় হলে আমি পারবো, এই কারণে সাড়ে জানা আটটায় আর কি সাড়ে স্যার। আটটায় হবে, হ্যাঁ হ্যাঁ, সাড়ে সাড়ে আটটায় হবে। 8টায় হবে, ওকে সাড়ে 8টায় হবে। আটটায় হবে। হুম। জি, অলোক স্যার আনমিউট করুন। অলোক আমার বন্ধু মানুষ, কই অলোক কোথায়? স্যার, অলোক স্যার, হ্যাঁ আপনি ভুলে গেছেন হ্যাঁ আপনার স্যার, শুনতে স্যারকে? পাচ্ছেন? হ্যাঁ অলোক। না না, ভুলি নাই স্যার, আপনি তোমায় দেখেছেন, ওই বাচ্চার আবার জ্বর হয়েছে, ওই নিয়ে একটু ব্যস্ত ছিলাম, ও তারপরে ঢুকে রাখছিলাম। সরি সরি ফর দ্যাট, সরি ফর দ্যাট। আচ্ছা, আমরা হ্যাঁ সবাই হ্যাঁ, দোয়া করে দেবো তা আমি অলোকের আবার বাচ্চার জন্য। হ্যাঁ অলোক বলেন। হ্যাঁ, আমি অলরেডি আমার স্টুডেন্টদের গ্রুপে অলরেডি আপনার এটা শেয়ার করে দিয়েছি, তো ওরা মনে হয় কেউ গ্রেট কেউ গ্রেট ঢুকেছে কিনা। গ্রেট গ্রেট, থ্যাংক ইউ অলোক, অনেক ধন্যবাদ। ক্লাস হচ্ছে 1 তারিখ থেকে হতে পারে না? 1 তারিখে ওরিয়েন্টেশন নিয়ে আমরা হচ্ছে 2 তারিখ থেকে ক্লাসটা শুরু করে দেব। আর স্যার নেক্সট 2990। আইএলটিএস এর সেশনটা কবে থেকে হচ্ছে নতুন করে? প্রিমিয়াম আইএলটিএস এর আইএলটিএস, সেশন, হ্যাঁ হ্যাঁ, পুষ্প। 8 তারিখ থেকে, মের 8 তারিখ থেকে একটা ব্যাচ শুরু হবে, মের 10 তারিখ থেকে একটা ব্যাচ শুরু হবে। আচ্ছা আমি ডেট গুলো আচ্ছা, তাহলে লিখে দিচ্ছি। আমাদের প্রি আইএলটিএস ওরিয়েন্টেশন 1 মে 2026। আচ্ছা, তো সবাই একটু মনে রাখেন। আর প্রিমিয়ামের, পুষ্প প্রিমিয়ামটা কবে শুরু করবো আমরা? 8 প্রিমিয়াম তারিখ ফ্রাইডে, হ্যাঁ, 2026। আর এসেনশিয়ালের নতুন ব্যাচ 10 তারিখ সানডে। আচ্ছা 10th মে। আচ্ছা এগুলো ডে টাইমিং এর ব্যাপারটা আমি একটু লিখে দিচ্ছি সবার জন্য। প্রিমিয়াম আইএলটিএসটা হবে হচ্ছে ফ্রাইডে, ফ্রাইডে, স্যাটারডে, স্যাটারডে, সানডে। সানডে, 10 PM। আর এসেনশিয়াল আইএলটিএসটা হবে হচ্ছে সানডে, টিউসডে, থার্সডে, থার্সডে। এটাও 10টার সময়, 10। 10 PM, 10 PM। ওকে, আর প্রি আইএলটিএসটা হচ্ছে আমাদের স্যাটারডে, মানডে, ওয়েডনেসডে, 8:30 PM। এই তো মোটামুটি। ফারাবি স্যার, আমি কি আপনার সাথে একটু পার্সোনাল কথা বলতে পারি? পার্সোনালি মানে ক্লাসের পরে কথা বলতে চাচ্ছেন? ও অলোক, হ্যাঁ হ্যাঁ, আ- না, অলোক, সামিউল রিফাত। আচ্ছা কে? সামিউল আছে, দুজনে হাত তোলা। হ্যাঁ আচ্ছা স্যার, ঠিক আছে সামিউল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শিডিউল পেয়েছি স্যার, শিডিউল পেয়েছি। শিডিউল পেয়েছেন না? ঠিক আছে। স্যার আচ্ছা আমি স্যার পরে এক সময় আপনার সাথে কথা বলবো আমি। হ্যাঁ ঠিক আছে সামিউল, অলোক আপনি তাহলে ফ্রি হন আগে, বাচ্চা অসুস্থ, আমরা সবাই দোয়া করে দেবো জি স্যার, অলোকের জি স্যার, জি স্যার। বাচ্চাটার জন্য। আর সামিউলের সাথে আমার তাহলে কথা বলতে হবে। সামিউল আমার হচ্ছে, 2 মিনিট, বেশিক্ষণ না, 2 মিনিট আচ্ছা সামিউলের জাস্ট। কি এখন ক্লাস শুরু হবে নাকি না, এখন কথা বলবো? আমার ক্লাস 10টার দিকে, 10টা তো বেজে তো গেছে। দেরি আছে। ও 10টা প্রায়, বেজে গেছে। সমস্যা নাই, আমার 2 মিনিট আচ্ছা সময় দিলেই হবে, জাস্ট আচ্ছা 2 আমি মিনিট তাহলে আপনার সাথে এখনই আমি কথা ক্লাসটা বলতে শেষ চাই। করে আমি হ্যাঁ, স্যার আমার তোমাকে 1 ফোন। মিনিটের একটা কথা আছে। মাহবুবা বলো, আপু বলো। স্যার ওই যে কালকে যে এইচডব্লিউ দিয়েছিলেন যেটা রাইটিং এর, ওটা কি জি জি জি, রাইটিং টাস্ক 2 নাকি 1? মানে আমি 2 নিয়ে টু ট্রাই টু করতে টু গিয়ে দেখলাম টু যে 250-250 উপরে তো লাগবে, 250 থেকে হ্যাঁ মিনিমাম তো ক্রস করতে 250, হবে, 230। ক্রস করতে হবে, হ্যাঁ। ঠিক আছে স্যার, এটা আচ্ছা ওকে, সো এটা হচ্ছে আমাদের আইএলটিএস এর বিষয়ের ইনফরমেশনটা আর আমাদের নতুন কোর্সের টাইমিং গুলো আমি আপনাদের চ্যাট বক্সে একটু দিয়ে দিচ্ছি, আর আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও এটা যেন যায় আমি এটা মেক শিওর করতেছি। আপনারা সবাই একটু 1 মিনিটের জন্য একটু এটাকে দেখে নেন, কারো যদি স্ক্রিনশট নেওয়ার থাকে একটু নিয়ে নেন। আমি ছবিটা দিয়ে দিয়েছি, ওটা আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। 1টা মিনিট আমরা একটু নিয়ে তারপর আমাদের সেশনটা শেষ করছি। স্যার, আসো, হ্যাঁ জি, আসো স্যার স্যার বলুন। আইএলটিএস পরীক্ষা দেওয়ার কি আগের মতোই আছে নাকি কম্পিউটারে শিফট করে ফেলছে বাংলাদেশে? কম্পিউটারে শিফট করে ফেলছে, কম্পিউটার ডেলিভার্ড এখন সব। তাহলে তো স্যার এখন টাইপিংটা ভালো করে শিখতে হবে। সামান্য, হ্যাঁ খুব ভালো না আসলে। ওই যে
মাহবুবা, আপনাদেরকে গতকালকে কি বলেছিলাম, মিনিটে টাইপিং স্পিড কত লাগবে কার মনে আছে? মিনিটে 10 কয়টা ওয়ার্ড টাইপ 10 করতে হবে? 10 স্যার ওয়ার্ড দশটা টেন ওয়ার্ড লাগবে মিনিটে স্যার। 10। মিনিটে 10। মিনিটে 10টা ওয়ার্ড আমরা যদি টাইপ করতে পারি, ইনশাল্লাহ আমাদের আর প্রবলেম হবে না। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা হচ্ছে যারা যারা প্রি আইএলটিএস এর ব্যাপারে ইন্টারেস্টেড, আমি বলবো যে সবারই ইন্টারেস্টেড হওয়া উচিত। আপনার এই কোর্সটা আসলে ভালো লাগবে, 1 মাসের একটা কোর্স, 2990। আপনারা একটু যোগাযোগ করে ফেলুন মৌমিতা বা আমাদের অ্যাডমিশন টিমের সাথে, এবং কনফার্ম করে 1 তারিখ থেকে আপনারা শুরু করে দেন। ভালো থাকবেন সবাই, সবার সাথে দেখা হবে। সি এভরিওয়ান। স্যার আর আমার বিষয়টা হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ফোন দিচ্ছি এখন, সামনে ফোন দিচ্ছি।